প্রণয় তখন সবেমাত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করে বেরিয়েছে। বিষয় ছিল ইংরেজি। সমাজ জীবনের ঐকান্তিক নিয়ম। বিএ পাশ ছেলের হয় বিয়ে করতে হয়, নতুবা ভালো বেতনের সরকারি চাকরি। তবে তার অদৃষ্টে কোনোটাই জুটল না। এর পেছনে দুটো কারণ লুকায়িত। প্রথমত, ইংরেজি বিভাগ থেকে টেনে টুনে পাশ করে বেরোনোর দরুন তার সিজিপিএর চূড়ান্ত বেহাল দশা। এই ভয়ানক সিজিপিএ দিয়ে কোনো সরকারি প্রতিষ্ঠান কেন, প্রাইভেট সেক্টরেও তার কর্মযোগ্যতা নিয়ে সন্দিহান। আর দ্বিতীয়ত, চাকরির বাজারে হাতখালি হয়ে ঘোরা, বেকার। তাহার বিবাহ প্রস্তাব বারবার প্রত্যাখ্যাত হচ্ছে পাত্রীপক্ষের দ্বারা। ওই যে বেকার যুবক মাত্রই বিবাহ অযোগ্য, এই ধারণাই প্রণয়ের সংসার জীবনের অন্তরায়। তবে সে যাক, এবার আসি আসল কথায়। এই চরম হতাশায় নিমজ্জিত প্রণয় আরো হতাশ হলো যখন ময়মনসিংহ থেকে আগত বাবার বার্তা পেল বাবা আর তাকে হাত খরচা দেবেন না। চাকরি বাকরি নেই, এত টাকা দিয়ে পড়াশুনো করিয়েও একটা ভালো রেজাল্ট নেই। চাকরির বাজারে অর্ধেক পদে আবেদনের যোগ্যতাই নেই। তার বেকার পুত্রের ভাগ্যে সম্ভবত বিবাহযোগটাও নেই, এবং যদি ভাগ্যক্রমে বিবাহযোগ থেকেও থাকে, তথাপি বিয়ে করে বউকে খাওয়ানোরও সামর্থ্য নেই। এই এত শত নেইয়ের মাঝে তার শ্রদ্ধেয় পিতাও তার কোনো দায়িত্বে নেই বলে সাফ জানিয়ে দিলেন। বাবার ঘোষণায় প্রণয়ের হতাশা বাড়ল। সদ্য পাশ করে বেরিয়ে অথই সাগরের জলে হাবুডুবু খেতে খেতেই এক বন্ধুর চেষ্টায় তার একটা টিউশন জুটে গেল। পড়াতে হবে ইংরেজি। স্টুডেন্ট সদ্য কলেজের দোরগোড়ায় পা দেয়া এক কিশোরী, বোধ করি যুবতী বলাই ভালো। সচরাচর এই বয়সী নারী শিক্ষার্থীকে সে পড়াতো না, কখনো পড়ায়নি। তবে আপাতত এছাড়া গতি নেই দেখে অগত্যা রাজি হলো। মোটামুটি রকমের একটা প্রস্তুতি নিয়ে প্রণয় প্রথম দিনের মতো পৌঁছলো স্টুডেন্টের বাসায়। স্টুডেন্টের বাসা ভার্সিটি থেকে একদম কাছেই। ছিমছাম ধরনের উচ্চ মধ্যবিত্ত পরিবার। বাড়িতে সদস্য সংখ্যা মোটে 5 জন। স্টুডেন্ট তার বছর নয়েকের ছোট ভাই, আর স্টুডেন্টের সমবয়সী একজন কার্য সহকারী, আর তার বাবা মা। গার্ডিয়ানদের দেখে তার একদমই মনে হলো না তারা খুব বেশি কড়া, বরং আচার আচরণে বেশ খোশমেজাজি মানুষই বোধ হলো। তাদের খোশমেজাজ বুঝেই হয়তো তাদের সামনে নিজেকে একটু অতিরিক্ত মেধাবী দেখানোর জন্য ঝটপট সিজিপি নিয়ে একটা চরম মিথ্যাও বলে ফেলল সে। বলা বাহুল্য, কোনো এক অলৌকিক কারণে তারা প্রণয়ের কথা বিনা বাক্যে বিশ্বাস করে ফেললেন। এরপর দেখা হলো স্টুডেন্টের সাথে। মায়ের ইশারায় এসে তাকে নিয়ে এলো তার পড়ার ঘরে। মাঝারি আকারের ঘর, ছিমছাম একখানা পড়ার টেবিল, জানলার ধার ঘেঁষে বসানো। তারই সাথে লাগোয়া দুটো চেয়ারের একটাতে গিয়ে সে বসলো, কিন্তু স্টুডেন্ট বসলো না। হাত ঘড়ির সেকেন্ডের কাটা গুনে গুনে ঠিক 5 বার ঘুরে আসার পর প্রণয় চোখ তুলে তাকালো। তার থেকে হাত 3 দূরে কুঞ্চিত ব্রুজগলের নিচে একজোড়া কৌতূহলী চোখ নিয়ে চেয়ে থাকা যুবতীর পানে। উচ্চতায় ঠিক ঠিক 5 ফুটের মেয়েটার মাথায় কোমর অবধি ছড়ানো কালো কুচকুচে চুল, আর পরনে ঈষৎ গোলাপি রঙের স্কার্টে। তাকে ঠিক যুবতী অথবা কিশোরী কোনোটাই পুরোপুরি ভাবে মনে হলো না। প্রণয় তাকে মনে মনে নাম দিল মধ্যবাসিনী। কিন্তু এতক্ষণেও ছাত্রী মহাশয়ার তার কাছে না আসার কারণ আজ করতে না পেরে অগত্যা সে ডাকল। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো, বসো। পড়বে না? প্রণয় খেয়াল করলো তার সামনে দাঁড়ানো মেয়েটির কুঞ্চিত ব্রুজরা আরো কিছুটা কুচকে গেল। সাথে সাথে চোখে মুখে খেলে গেল এক অকৃত্রিম রাগের পরশ। প্রণয় ভরকালো। এই বয়সী মেয়েদের মাঝে মাঝে হুটহাট অদ্ভুত সকল অনুভূতি হয়, শুনেছে সে। এই মেয়েটির বেলাতেও তেমন কিছু হচ্ছে বলেই অনুমান করলো। সে আরো কিছু বলবে তার আগেই মেয়েটা বলে বসলো, আপনি তো ভারী অসভ্য, জানেন না? অপরিচিত কাউকে তুমি বলে ডাকতে নেই। আমাকে তুমি বলবেন না, আমাকে আপনি বলবেন, ঠিক আছে? প্রণয় কিছুক্ষণ বিহ্বলিত নেত্রে সামনের বক্তার ভাষ্য শুনল। অন্য সময় হলে এখানে তার এক মুহূর্তেও যে সে থাকতো না তা নিঃসন্দেহে সত্য হলেও এছাড়া কোনো গতি নেই বলে কথাগুলো গিলে ফেলল। মন মস্তিষ্ক সবকেই বোঝালো মেয়েটির ভাষা সত্যি। অপরিচিত কাউকে আসলেই তুমি ডাকটা অনুচিত। মন মস্তিষ্ক তার সমস্যা বুঝল।
তারা কোনোরূপ প্রতিরোধ না করে তাকে টিউশনিটা চালিয়ে যাবার জন্য উৎসাহিত করতেই প্রণয় হাসি মুখে বলল, দুঃখিত, আপনি আমার অনেক ছোট, তাই ভুলে তুমিটাকে ফেলেছি। আর ডাকবো না। আপনার নামটা কি জানো? আর এখন আপনি যদি রাজি হন তো আমরা পড়া শুরু করি। কথায় কাজ হলো। মেয়েটি গুটি গুটি পায়ে প্রণয়ের পাশের চেয়ারটা এসে বসলো। বইয়ের ভাঁজ থেকে মোটা তাজা ইংরেজি গ্রামার বইটা বের করে নামিয়ে রাখতে রাখতে বলল, আমার নাম অনিন্দিতা। কাছের বন্ধুরা আর আব্বু আম্মু আমাকে অনি বলে ডাকে। ভাইয়ার টগর ডাকে অনি আপু বলে। কিন্তু আপনি আমার কাছের কেউ নন, প্রিয় শিক্ষক নন, প্রিয় বিষয়ও পড়াচ্ছেন না। সুতরাং আমাকে আপনার অনি ডাকার প্রয়োজন নেই। আপনার জন্য আমি অনিন্দিতা। বোঝা গেল মেয়েটা স্পষ্টভাষী। কথা বলার ক্ষেত্রে কোনরূপ রাগঢাক সে পছন্দ করে না। তার কথায় যদি বিপরীত পাশের মানুষটার বুক চিরে রক্তপাত ঘটে, তবুও তার কিছু যায় আসে না। সে কেবল পরিষ্কার ভাষায় মিষ্টি করা সকল কথা বলে ফেলতেই স্বচ্ছন্দ। তাই প্রণয় মেয়েটিকে নিয়ে তেমন ভাবতে চাইল না। এ টিউশন আদৌ কতদিন টিকবে তা নির্ভর করছে মেয়েটির স্পষ্ট ভাষ্য সে কতদিন বিনা বাক্য ব্যয়ে হজম করতে পারবে তার উপর। সে মেয়াদ খুব বেশি দিন হবার কথা নয়। কাজেই এর সাথে সম্পৃক্ত কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভেবে ভেবে মাথা নষ্ট করাটা বোকামো। সে বোকামো করতে চাইল না। ফটাফট সম্মুখের নারী মূর্তিকে বলল, আমি আমার প্রিয় কেউ ছাড়া কাউকে বিশেষ নামে ডাকি না অনিন্দিতা। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি কখনোই আমার প্রিয় কেউ হয়ে উঠতে পারবেন না। সেদিক দিয়ে দেখতে গেলে আমারও আপনাকে অনি বলে ডাকার বিশেষ ইচ্ছা নেই। আপনি আমার কাছে অনিন্দিতা হিসেবেই ঠিক আছেন। ডাকাডাকির পার্ট চৌকে গেলে এবার আমরা পড়াশোনা শুরু করি। দেরি হয়ে যাচ্ছে মনে হয়। প্রণয়ের কথাতে অনিন্দিতাকেও খুব একটা প্রীত বলে মনে হলো না। প্রণয় সেদিকে ধ্যান না দিয়ে ইংরেজি গ্রামারের রাইট ফর্ম অফ ভার্বস চ্যাপ্টারটা মেলে ধরল। সে পড়াতে যাবে তার আগেই অনিন্দিতার মা এক প্লেট আপেল নিয়ে হাজির হলেন। ভদ্রমহিলা মিষ্টভাষী। প্রণয়কে পুত্রের ন্যায় যত্ন করে খেতে দিয়ে তার অমনোযোগী কন্যাকে ভালো করে পড়ানোর দায়ভার দিয়ে বিদায় নিলেন। প্রণয়ের বিষয়টা পছন্দ হলো না। যে অমনোযোগী বলে তিনি অবগত, তার দায়িত্ব কাঁধে তুলে দিয়ে অপর এক মানুষকে নিজের জীবন নিয়ে অমনোযোগী করে দেওয়া কারো উচিত নয়। তাও এ ভাবনা সে মুখে প্রকাশ করল না। অনিন্দিতাকে সে প্রকৃতই অত্যন্ত দায়িত্ববোধের সাথে পড়াতে থাকলো। তবে বোঝা যাচ্ছে না যে সেসব বিদ্যা সে গলধকরণ করতে পারল কিনা। তবে প্রণয় তার কাজে অবহেলা করল না। বলতে গেলে জীবনে প্রথম সে খুব সিরিয়াসনেস নিয়ে কোনো কাজ করছিল। অনিন্দিতাকে পড়াতে পড়াতে আরো দুটো টিউশনি জুটে গিয়েছিল। মোটমাট দিনকাল ভালোই চলছিল প্রণয়ের। টিউশনগুলো করাতে করাতে জীবনের প্রতি কিছুটা সিরিয়াসনেসও চলে এসেছিল। তার জন্যই নতুন করে চাকরির জন্য পড়াও শুরু করেছিল খানিক। মোটের উপর জীবনটা ভীষণ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল সে আবারও। বাবা সে চেষ্টা দেখেছিলেন। তার পরিশ্রম, ঘুরে দাঁড়ানোর চেষ্টাতে খুশি হয়েছিলেন খুব। ছোট থেকে তার বাবার খুশির কারণ হতে পারার প্রবল ইচ্ছেটাও পূরণ হচ্ছিল আস্তে আস্তে। এদিকে অনিন্দিতার মধ্য থেকেও ইংরেজি ভীতি এবং ইংরেজি শিক্ষকের প্রতি থাকা চরম অপ্রীতি কেটে যাচ্ছিল ধীরে ধীরে। প্রণয় বুঝতে পারছিল তাকে ভীষণ বেশি অপছন্দ করা সেই প্রথম দিনের মেয়েটা ধীরে ধীরে তাকে পছন্দ করছে। তার প্রধান উদাহরণ হতে পারে সে তাকে অনি বলে ডাকার অনুমতি দিয়ে দিচ্ছে। মাঝে মাঝে হুটহাট মাঝরাতে তাকে ফোন করে ইংরেজি গ্রামারের বিভিন্ন রুলস জিজ্ঞেস করছে। সবচেয়ে বড় সমস্যা, পড়াতে বসলে মেয়েটা বই ছেড়ে তার মুখের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকছে। বিষয়গুলোতে প্রণয় বিরক্ত হচ্ছে, বিব্রত হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। উঠতি বয়সের মেয়ে, তার এই পছন্দ যে বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে এবং বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে যে সে ভুলভাল কিছু করতে পারে তার আশঙ্কা ছাড়া যায় না। আশঙ্কা ভীতি সব মনে চেপে রেখে অনিন্দিতাকে আরো সপ্তাহ দুয়েক পড়ানোর পর হঠাৎ একদিন প্রণয় তার বইয়ের ভাঁজে পেল একটা সবুজ রঙের খাম। প্রণয় কৌতূহলী চোখে অনিন্দিতার মুখপানে চাইল। দেখল সে মিটিমিটি হাসছে। বুঝতে অসুবিধা হলো না এই খামের প্রাপক প্রণয় নিজেই। প্রণয় বুঝেও কিছু বুঝল না। অনিন্দিতাকে সেদিনের মতো পড়ানো শেষ করে গার্ডিয়ানকে জানিয়ে দিল সে আর অনিন্দিতাকে পড়াতে পারছে না। স্বাভাবিকভাবেই তারা অবাক হলেন। অনিন্দিতার বাবা জিজ্ঞেস করলেন,
হুট করে এমন সিদ্ধান্তের কারণ কি? এ বাড়িতে প্রথম দিন এসেই যেমন একটা মিথ্যে বলেছিল, তেমন করেই এ বাড়িতে তার সম্ভাব্য শেষ দিনটিতেও একটা মিথ্যে বলে ঘটনার ইতি টানল। জানালো সে চাকরি পেয়ে গেছে, তাই এখন সময় হবে না। অনিন্দিতার বাবা মা খুশি হলেন। তার অর্ধেকেরও বেশি মাস বাকি থাকা সত্ত্বেও বেতনটা মিটিয়ে দিলেন গোটা মাসের। সেই সাথে জানালেন বুক ভরা শুভকামনা। সে দুটোই সে গ্রহণ করলো। বেরিয়ে আসার আগে লক্ষ্য করলো অনিন্দিতা দরজার আড়ালে থেকে কাঁদছে। সে কান্নায় কেন যেন কোনো আবেগ অনুভব করলো না। সে কৈশোর যৌবন মোটামুটি শেষ প্রান্তে এসে হয়তো এক অষ্টাদশী কিশোরীর সকল আবেগও প্রণয়ের কাছে কোনো অনুভূতি জাগাতে পারল না। সেজন্যই অনিন্দিতার চোখের জলটুকুকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বেরিয়ে এলো। তবে কেন জানি না কিসের একটা টান নাকি কৌতূহলে পকেটে পুরে নিল সেই সবুজ খামটা। বাড়ি ফিরে সবার আগে সেই খামটা খুলে পড়তে বসলো। অনিন্দিতার হাতের লেখা তেমন সুন্দর নয়, সম্ভবত ছিলও না। তবু ওই চিঠিটা সে খুব যত্নে লিখেছে। যত্ন বোঝার উপায়, প্রতিটি লাইনের সব শব্দই স্কেল টেনে টেনে লেখা। কত খামখেয়ালি মেয়েটার। প্রণয় আপন মনে হাসল। কিশোর বয়সে প্রেমে পড়ার অনুভূতি না থাকায় কিঞ্চিত আফসোসও হলো বই কি। এমন দু চারটে পাগলামি যে করতে পারলো না এই এক জীবনে। অনিন্দিতার চিঠিতে কেবলই তার অলিখিত কিছু কল্পনার কথা ছিল, যার সাথে কিশোরীর মনের মিল হলেও বাস্তবের কোনো মিল নেই। সে চিঠিতে লিখেছিল, শ্রীচরণ কমলেশু, পত্রের প্রথমেই আমার শ্রদ্ধা নেবেন। আপনি হয়তো জানেন আমি প্রথম দিন থেকে আপনাকে পছন্দ করতাম না। অপছন্দ করার পেছনে দুটো কারণ আছে। প্রথমত, ইংরেজি আমার ভালো লাগে না। ইংরেজদের থেকে এত কষ্ট করে ভারতীয় উপমহাদেশকে মুক্ত করার পরেও কী কারণে তাদের বুলি আওড়ানো নিয়ে মানুষের এত মাথা ব্যথা, তা আমার বোধগম্য হয় না। দ্বিতীয়ত, একটি গোপন কারণে আমার পুরুষ জাতিটিকে পছন্দ নয়। আমি বরাবরই ভাবতাম পুরুষ কেবল নারীকে কাঁদায়, কষ্ট দেয়। তাই কোনো পুরুষ শিক্ষককে হোম টিউটর হিসেবে আমার কাম্য ছিল না। তবুও বাবার হুকুমে অকাম্য বিষয়টিকে জোর করে গ্রহণ করায় আপনার উপর আমার রাগ ছিল। তবে কি করে যেন ধীরে ধীরে আমার জীবনের প্রধান দুই বিদ্বেষী আপনার উপস্থিতিতে ধীরে ধীরে মিলিয়ে গেল। আমার ইংরেজি ভালো লাগতে শুরু হলো। আমি বুঝলাম ভাষাটা কোনো দোষ করেনি, দোষ করেছে ভাষাভাষী মানুষগুলো। সমস্যা ছিল তাদের মনে, ভাষাতে নয়। এবং সকল পুরুষ অবশ্যই খারাপ হতে পারে না। তবে এতগুলো বছর মা বাবার সংসারটা এত শান্তিপূর্ণ হতে পারত না। মায়ের চোখে বাবার জন্য এত ভালোবাসা দেখা যেত না। আমি খুব করে আপনার বিষয় এবং আপনাকে পছন্দ করে ফেললাম, ভালোবেসে ফেললাম। আপনি হয়তো বুঝতে পারেননি, তাই নিজেই জানাচ্ছি, আমি আপনাকে ভালোবাসি স্যার। আপনি কি আমাকে ভালোবাসবেন? পত্রান্তে, অনি। আমি অনিন্দিতার চিঠিটি পড়লাম, তারপর আবারও খামে পড়ে পড়ার টেবিলের ড্রয়ারে রেখে দিলাম। সমস্ত চিঠি জুড়ে বিচরণ করা ছেলে মানুষগুলো নেহাতে আমার মন কিংবা মস্তিষ্কে কোনো আঁচড় কাটতে পারল না। মেয়েটি ভালো ছাত্রী, লেখাপড়ায় মনোযোগী হলে সে অনেক ভালো কিছু করার ক্ষমতা রাখে। তার জীবনে হুট করে চলে আসে এমন ঠুনকো আবেগকে সায় দিয়ে তার ভবিষ্যৎ অন্ধকার করার কোনো মানে হয় না। আমিও সে অর্থহীন কাজটা করলাম না। অনিন্দিতারই আবেগ অনুভূতি কোনোটাকে আমি পাত্তা কিংবা প্রশ্রয় দিলাম না। সত্যি বলতে, চাকরির পড়াশোনা টিউশনের চাপে অনিন্দিতা নামক মধ্যবাসিনীটির কথা আমি যেন ভুলেই গেলাম। এই পর্যায়ে পাঠকদের মনে হতেই পারে আমি পাথর হৃদয়ের, বড্ড নিষ্ঠুর, আবেগহীন। তবে যার জন্য মনে কোনো আবেগ সৃষ্টি হয় না, বোধ করে তাকে ভুলে যাওয়া, তার আবেগ আপ্লুত না হওয়াটাই স্বাভাবিক। প্রণয়ের জীবনেও সে স্বাভাবিক ঘটনাটি ঘটল। অনিন্দিতাকে সে ভুলে যেতে একদমই সময় নিল না। খুবই সৌভাগ্যক্রমে মাস ছয়েকের ভেতরেই সে ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজে ইংরেজি লেকচারার হিসেবে জয়েন করল। বাড়িতে সকলে, বিশেষত তার বাবা, খুবই খুশি হলেন। প্রণয় ময়মনসিংহ সদর থেকে ঈশ্বরগঞ্জে চলে যাওয়ার প্রস্তুতি নিল। প্রণয়ের মা বোধ করি খানিক কষ্ট পেলেন, তবুও প্রকাশ না করে তার জন্য সবকিছু গুছিয়ে দিতে লাগলেন পরম যত্নে। সেও দিনক্ষণ ঠিক করে শিফট করে গেল চাকরি ক্ষেত্রে। আর এরপর জীবনটা নেহাতি স্বাভাবিক হয়ে এলো, যেন একটা ছন্দ পেল।
সারাদিন ক্লাস, বিকেল দিকে দুটো ব্যাচ টিউশন, আর তারপর 2 কামরার ভাড়া বাসাতে ফিরে একটু জিরিয়ে নিয়ে বাইরের হোটেল থেকে খেয়ে ফেরা, তারপর 2-4টে বই টই ঘেটে ঘুম, আর তারপর আবারও সকালের সেই একঘেয়ে রুটিন। একতারে বাঁধা জীবন। তবে জীবনটা একতারে বেঁধে থাকলো খুব কম সময়। মাত্র বছর 2 বাদেই ঘটল এক বিরাট ছন্দপতন। কলেজেরই এক কাজে বহুদিন বাদে তাকে আবারও আসতে হলো ত্রিশালে। ঈশ্বরগঞ্জ থেকে প্রায় 40 কিলোমিটার পথ পেরিয়ে চিরচেনা ত্রিশালের মাটিতে পা দিতেই ঝমঝমিয়ে বৃষ্টি এলো। জুলাই মাস, ভরা বর্ষা, বৃষ্টি নিতান্তই স্বাভাবিক। তবে রোদ ঝকঝকে আকাশের বক্ষভেদ করে এমন হুট করে আসা বৃষ্টিতে সর্বদাই বিহবলিত হতে হয়। সেও হলো। বিহবল নয়নে এদিক ওদিক তাকিয়ে একটা ছাউনির খোঁজ করতেই আচমকা মাথার উপর বৃষ্টির ফোঁটাদের ঝরে পড়া বন্ধ হয়ে গেল। প্রণয় কৌতূহলী দৃষ্টিতে মাথার উপর তাকাতেই দেখতে পেল একটা ঝকঝকে নীল ছাতা। ছাতার মালিকের খোঁজে নিজের ডানে তাকাতেই চমকে গেলাম। চমকাতে হলো অনিন্দিতা। প্রায় 2.5 বছর পরে দেখেও মেয়েটাকে বয়সের খাতায় কৈশোর কিংবা যৌবন কোনো এক ভাগে ফেলা যাচ্ছে না। সে এখনো কি করে যেন দুটোর মধ্যেই মধ্যবাসিনী হয়ে থেকে গেছে। প্রণয় অনিন্দিতাকে দেখে বিব্রত বোধ করল। ঠিক কি বলে তাকে ডাকা উচিত, কি বলে কথা আরম্ভ করা উচিত বুঝে উঠতে পারল না। অনিন্দিতা এই সমস্যার সমাধান করল। ছাতা মাথায় ধরে খুবই ধীর কণ্ঠে শুধালো, কেমন আছেন স্যার? ছাতার ভেতরে আসুন, ভিজে যাবেন। সামনে একটা চায়ের দোকান আছে, চলুন ওখানে দাঁড়াবেন। আকাশ অনেক মেঘ করেছে, বৃষ্টি এক্ষুনি থামবে না। আসুন তাড়াতাড়ি। আমি অনিন্দিতার কথায় ভরসা পেলাম। বোধ হলো সে তার কিশোরী কালের ছেলে মানুষে বহু আগেই বুঝে গেছে। আমি খুশি হলাম। মিনিট 5 হেঁটে চায়ের দোকানের সামনে এসে দাঁড়াতেই বৃষ্টির তোর বাড়ল বই কমল না। অনিন্দিতা আমার সাথে সাথে ছাউনির নিচে দাঁড়ালো। আমি এতক্ষণে খেয়াল করলাম অনিন্দিতার পরনে একটা হালা নীল রঙের শাড়ি, যে শাড়ির অর্ধ অংশ ভেজে গেছে আমার মাথায় ছাতা ধরার চক্করে। আমার অনুতাপ হলো। আপনি ছাতা নিয়ে চলে যাবেন স্যার? আমার বৃষ্টি ভালো লাগছে, ভিজতে মন চাইছে। আমি ভিজে ভিজে ভার্সিটি চলে যাব। প্রণয় অনিন্দিতার কথার প্রত্যুত্তর করার আগেই সে ভেজা রাস্তায় নেমে গেল। ঝমঝমানো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেল তার কোমর ছড়ানো কালো বেনি, হাঁটু অবধি ছড়িয়ে থাকা নীলচে আঁচল। অনিন্দিতা প্রণয়ের দিকে ফিরে এক পলক তাকিয়ে হাসি মুখে হাত নাড়ল। তারপর বিদায় নিয়ে হারিয়ে গেল পিছঢালা রাস্তার বাঁকে। আর ঠিক সেই মুহূর্তে প্রণয় বুঝতে পারল অনিন্দিতা আর মধ্যভাসিনী নেই। সে এখন পরিপূর্ণ যুবতী। ভারী বর্ষণে ভিজে লেপ্টে যাওয়া কাজল, চোখে মুখে ছড়িয়ে থাকা ফোঁটা ফোঁটা বৃষ্টি, ভেজা চুল, ভেজা শাড়ির যুবতীরা সবসময় মনে প্রেম ভাবের জন্ম দিয়ে যায়। তার ক্ষেত্রেও সে নেমের অন্যতা হলো না। অনিন্দিতাকে পড়ানোর সময়টা যেমন সে তাকে কোনো দিক দিয়ে বিন্দুমাত্র আকর্ষণ করতে পারত না, আজ সেই তারই সর্বস্ব প্রণয়কে জানিয়ে দিয়ে গেল সদ্য যৌবনের সূচনা পল্লবে আবৃত এই নবযৌবনা নারীটিকে সে বছর কতক আগে মৌন প্রত্যাখ্যান করে সে ভুল করেছে। আজ যৌবনের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে বোধহয় প্রণয় সে প্রত্যাখ্যাত রমণীরই প্রেমে পড়ল। কিন্তু এই প্রণয়ের হয়তো বা কোনো পরিণতি নেই। নারী চরিত্র বড়ই জটিল। তারা ভালোবাসার সময় খুবই নমনীয়, তবে কষ্ট দেওয়ার সময় ভীষণ পাষাণ। নারী ভালোবাসায় সব শৈলেও প্রত্যাখ্যান সয় না, আর সে প্রত্যাখ্যানের বিনিময়ে কখনোই প্রণয় হয় না অবশ্যই। কিন্তু অসময়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আমি ভেবে পেলাম না আদতে এর বিনিময়ে ঠিক কি পাবো। অনিন্দিতার সাথে দেখা হবার পর থেকে প্রণয় বুঝল তার মস্তিষ্কে সে ছাড়া আর কিছু আসছে না। ক্লাসে যতবার স্টুডেন্টদেরকে কোনো কিছুর উদাহরণ দিচ্ছে ততবার ততবার নাম উঠে আসছে একটাই, অনি অনি আর অনি। এই যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে সে তাদের উদাহরণ হিসেবে বলল, দো অন ইজ রিচ শি ইজ অনেস্ট, এর কম্পাউন্ড ফর্ম হবে অন ইজ রিচ বাট অনেস্ট। উদাহরণের এই ডাকনাম উচ্চারণ করতে গিয়ে ছাত্রছাত্রীরা যখন অনির নামটা আনি বলে ভুল করলো, ঠিক তখনই তাদের উপর চেঁচিয়ে বকেঝকে ক্লাসরুম মাথায় তুলল প্রণয়।
জয়নিংয়ের পর থেকে সদা শান্ত ছাত্রবৎসল তার এমন বাজখাই আওয়াজে অপরিচিত রূপে আটকে উঠল ক্লাসে উপস্থিত প্রতিটি জীব। তার প্রথমটা রাগ, এরপর মন খারাপ এবং সবশেষে তার নিজের উপর তার বিরক্তি এলো। কিন্তু কিছুই করার মতো রইল না। 30-এর কোঠায় দাঁড়িয়ে যৌবনের শেষ প্রান্তে এসে এমন ভয়ানক অনুভবে দগ্ধ হচ্ছে সে। চোখ বুঝলেই ভেসে উঠছে অনিন্দিতার কাজল ল্যাপটানো চোখ, বাদল ভেজা মুখ আর ভিজে একাকার শাড়ি। প্রণয় ভেবে পেল না টানা মাস চারেকের নিত্য দর্শন, অবাধ কথোপকথনের যে রমণীর তরে একটি ক্ষণের জন্য তার হৃদয় ভাবল না আজ দীর্ঘ 2.5 বছরের বিচ্ছেদের পর হঠাৎ কতক 20 মিনিটের দর্শন তার প্রাণে কি মায়াজাল ছড়িয়ে দিল যে তার নামের ভুল উচ্চারণেও তার এত রাগ বিতৃষ্ণা। প্রণয় ক্লাস ছেড়ে বেরিয়ে এলো। টিচার্স রুমে ধপ করে বসে পড়তেই একজন সহকর্মী প্রশ্নাত্মক নয়নে তাকিয়ে রইল, তবে কিছু জিজ্ঞাসা করবার সাহস পেল না। প্রণয় নিজের ভিতরে ঘুরে চলা শত শত প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বাইরের কারো নতুন জিজ্ঞাসাকে পাত্তা দিতে চাইল না। বিরক্তি, ক্ষোভ, অচেনা অনুভূতি সবকিছুর মিশেলে মস্তিষ্ক তীব্র অবরোধ জানালো। ফলাফলে দেখা দিল অসহ্য এক মাথা ব্যথা। পরের ক্লাস কটা একজন ঘনিষ্ঠ সহকর্মীর সাথে ভাগ করে নিয়ে প্রণয় সেই যন্ত্রণার সঙ্গী করে ভাড়া বাসায় ফিরে এলো। মাথায় হাত চেপে বালিশে মাথা দিয়ে চোখ বুঝতেই সামনে ভেসে এলো অনিন্দিতা। উফ, মেয়েটা কি করে ফেললো আমাকে? আমি ভেবে পাচ্ছি না। চোখ মুখ কুচকে বারবার চপছে। আমি অনিন্দিতাকে অপছন্দ করি, চরম অপছন্দ। কিন্তু চোখের সামনে ভাসতে থাকা অনিতার কথায় খিলখিলি হাসলো। তারপর মুখে হাসি ঝুলিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসতাম স্যার। ভালোবাসার বদলে যারা যন্ত্রণা দেয়, ফিরতি যন্ত্রণা তাদের সঙ্গী হয়। কারণ প্রকৃতি কখনো অবিচার করে না, মনে রাখবেন। আমার বুকটা ধক করে উঠল। হুড়মুড়িয়ে খাটের ওপর উঠে বসলাম। চারিদিকে তাকিয়ে কেবল অনিন্দিতাকে খুঁজে গেলাম, তবে পেলাম না কিছুই। আমার মস্তিষ্কময় ঘুরে বেড়ালো কাল্পনিক অনিন্দিতার প্রতিটা ভাষ্য। তবে কি এবার আমার যন্ত্রণা পাবার পালা? কে জানে। মাস্টার্সের সার্টিফিকেটটা তোলার জন্য বহুদিন পর আবারও পরিচিত ভার্সিটি ক্যাম্পাসটাতে পা রেখেছিল প্রণয়। কাজ শেষে সে বেরিয়ে যাবে। তখনই হঠাৎ ডিপার্টমেন্টের সামনে অনিন্দিতাকে কাঁধে ব্যাগ আঁকড়ে দাঁড়িয়ে থাকতে দেখে থমকালো প্রণয়। সেদিনের মতো আজ শরীরে শাড়ি নেই, সাধারণ চুড়িদার। তবুও অনিন্দিতার ওই কোমর ছড়ানো চুলগুলো তার মন মস্তিষ্কের সকল নিয়ন্ত্রণ লুপ্ত করে দিল। সে নিজের এই ব্যবহারে যার পরনাই বিরক্ত হলো। অনিন্দিতার চুল সুন্দর, তা আজ নতুন কিছু নয়। পরানোর সময়ও তা এমনই ছিল। হতে পারে এখন আর ইঞ্চি 2 লম্বা হয়েছে, কিন্তু তাতে কি এমন ঘোর লাগলো যে 30টা বছরের এমন সংযমী প্রণয় মুহূর্তে এক বাচ্চা মেয়ের তরে পাগল হচ্ছে। উফ, অসহ্য। তার অসহ্য অনুভূতিরা লাগাম ছাড়া হলো অনিন্দিতার চাহনিতে। হুট করে পিছু ফিরে প্রণয়কে দেখেই সে দীঘল কালো আখি পল্লব মেলে ডাগর চোখে চাইল। প্রণয় সেই তীরচোখা নজরে আবারও থমকালো, কিন্তু অনিন্দিতা থমকালো না। সে সিঁড়ি বেয়ে উপরে এসে খুবই বিনয়ী সুরে শুধালো, কেমন আছেন স্যার? আপনি ভার্সিটিতে? কোনো দরকার ছিল? আগের প্রণয় হলে অনিন্দিতার এই প্রশ্নের জবাবে হতো খুবই রুক্ষ, কর্কশ। তবে আজ তেমনটা হলো না। অনিন্দিতার পিটপিটে চাহনির দিকে চেয়ে সে রুক্ষ শব্দোচ্চারণের মতো বাজে কাজটা করতে পারল না। প্রণয় অনিন্দিতাকে ঠোঁটের কোলাজে হাসি ঝুলিয়ে জবাব দিল, আমি ভালো আছি অনিন্দিতা, আপনি কেমন আছেন? আমি সার্টিফিকেটগুলো তোলার জন্য এসেছিলাম আজ। আপনি এখানে ভর্তি হচ্ছেন নাকি? কোন ডিপার্টমেন্টে পড়ছেন? অনিন্দিতা প্রসন্ন হাসল। তারপর হাতঘড়িতে সময় দেখে জবাব দিল, চলুন ক্যান্টিনে বসে একসাথে একটু কফি খাই। কফি খেতে খেতে কথা বলি। প্রণয়ের হৃৎপিণ্ড কয়েকটা স্পন্দন যেন এবারটা মিস করলো বলে মনে হল। অনিন্দিতা নিজে থেকে তাকে কফি খাওয়ার জন্য বলছে, ভাবতেই বেহায়া মন অজানা আনন্দে ঝুমঝুমালো। তার মস্তিষ্ক বিচরণ করতে লাগলো আশ্চর্যের সপ্তম আকাশে। প্রণয় মন মস্তিষ্কের বিবাদে না গিয়ে অনিন্দিতার প্রস্তাব গ্রহণ করলো। দুজন মিলে ক্যান্টিনে প্রবেশ করে 2 কাপ কফির অর্ডার দিয়ে কোণের একটা চেয়ারে বসে পড়ল।
অনিন্দিতা প্রণয়ের মুখোমুখি বসে আছে, যার একবার দর্শন বিগত কিছুদিন যাবৎ তার একান্ত কাম্য বিষয় ছিল। আজ কাকতালীয়ভাবে আবারও তারই সাক্ষাৎ ঘটে গেছে। বিষয়টা মনের মাঝে দোলা দিতেই এক অদ্ভুত সুখ সুখ অনুভূতি হচ্ছে প্রণয়ের। বুড়ো বয়সে এসব কি যন্ত্রণা! তার এমন অযৌক্তিক অসভ্য ভাবনা চিন্তার মাঝে অনিন্দিতা বলে উঠল, আমি আপনার এই ডিপার্টমেন্ট জুনিয়র স্যার। এই ইংরেজির উপর যে আমার বড্ড মায়া। জীবনের প্রথম প্রেমের কারণ এই বিষয়, তাই এটাকেই বেছে নিয়েছি। আমি সবসময় চেয়েছি আপনার আশেপাশে থাকতে, কিন্তু সে সুযোগ তো আপনি দিলেন না। আমার প্রেমপত্র পেয়ে পড়ানো ছেড়ে চলে গেলেন। সে যে চাকরি হয়েছে বলে গেলেন, তারপর টানা 2.5 বছর একটি বারও আপনাকে আমাদের 30 সালে দেখতে পেলাম না। অগত্যা আপনার অনুপস্থিতিতে আপনার বিষয়কেই ভালোবাসলাম। তারপর ভর্তি পরীক্ষায় শুধু আপনার ভার্সিটিতে, আপনার বিষয়টিতেই টিকে যাবার জন্য আমি আর কোথাও পরীক্ষা দিতেই গেলাম না। সৌভাগ্যক্রমে আমার এখানেই চান্স হয়ে গেল। আমি সে প্রথম দিন থেকেই ডিপার্টমেন্টের প্রতিটা কোণে আপনাকে, আপনার স্মৃতিকে, আপনার উপস্থিতিকে অনুভব করতে চাইতাম। কখনো পেতাম, কখনো নয়। তবু মনে হতো এই একই ছাদের নিচে নিশ্চয়ই আপনার অনেক ভালো কিছু স্মৃতি ছিল। আমি সেসব না জানলেও না হয় অজানা স্মৃতিগুলো ঘিরে থাকি। সমস্যা তো নেই, তাই না স্যার? আপনি কি বিরক্ত হচ্ছেন স্যার? বিয়ে করেননি? এখন আমাকে বলতে পারেন ব্যক্তিগত কথা। এখন তো আমি আপনার স্টুডেন্ট নই, জুনিয়র। সিনিয়র জুনিয়রের মাঝে খানিকটা ব্যক্তিগত কথোপকথন হতেই পারে, তাই না? অনিন্দিতার ভাষ্যে প্রণয়ের অন্তরাত্মা খুশিতে বাকবাকুম করে উঠল। আহা, মেয়েটা তবে আজও তাকে ভালোবাসে! এই যে তার বুড়ো বয়সের প্রেমে পড়া, তা তার বছর তিনেক আগে করা দুর্ব্যবহারের কালো ছায়ায় হারিয়ে যাবে না তবে। প্রণয় অত্যন্ত খুশি মনে জবাব দিল। আমি বিয়ে করি না অনিন্দিতা। অনিন্দিতা জবাবে কিছু বলল না, কেবল মুচকি হাসল। সেই হাসিতে প্রণয়ের সারা শরীর তীর করে কেঁপে উঠল। এর আগেও এ হাসি সে দেখেছে, কিন্তু এমন অনুভূতি তো হয়নি। কেন হলো না? ভাবনার মাঝে কফি চলে এলো। কফির কাপে চুমুক দিতে যাবে, তার আগেই অনিন্দিতা হুট করে বলে বসল, আমি কি এখন আপনার ভালো লাগে না স্যার? এখনো বিরক্ত হন? প্রণয় আবার সরাসরি অনিন্দিতার চোখে প্রণয় এবার সরাসরি অনিন্দিতার চোখে চোখ রাখল। খুব সন্তর্পণে তার গাঢ় দৃষ্টির ফাঁক গলে মন্থন করে নিতে চাইলেও তার সুকোমল প্রণয় অনুভূতি। প্রণয় সেই 30-এর কোঠায় দাঁড়িয়ে বছর 20-এর এক যুবতীর চোখে নিজের এত অবহেলার পরও এক পৃথিবী ভালোবাসা দেখে মুগ্ধ হলো। তার হুট করে এত ভালো লাগতে লাগলো, যেন মনের মাঝে শত সহস্র প্রজাপতি উঠছে। অনিন্দিতার চোখে চোখ রেখেই সে তাকে প্রত্যুত্তর করল, আমি তোমার উপর কখনো বিরক্ত হইনি অনি, তবে কখনো ভালোও লাগেনি। কেন লাগেনি সেসব প্রশ্ন অনর্থক বলতে পারো। অনার্স পাশ করা বেকার ছেলে, যার দায়িত্ব নিতে স্বয়ং তার বাবাও নারাজ। তার মনে আর যাই হোক, এমন পরিস্থিতিতে নিশ্চয়ই কোনো মেয়ের প্রতি ভালো লাগে জন্ম নেবে না, নেবার কথা না সম্ভবত। অনিন্দিতা প্রথম বাক্যটা শুনে যতটা খুশি হয়েছিল, পরের বাক্যগুলোই ততটাই মুষড়ে গেল। যেন কেউ সমস্ত অনুভূতিকে চকচকে ছুরিকাঘাতে আহত করে দিচ্ছে। এমন ব্যথায় অনিন্দিতার ডাগর আখিজোড়া ছলকে উঠল। প্রণয় অনিন্দিতার ছলছল নত নয়ন যুগলে তাকিয়ে খুব ধীরে তাকে বলে বসল, তবে এতগুলো বছর পর মাথা থেকে বেকারত্বের তকমাটা খুঁচিয়ে বাবা মার স্বস্তির কারণ হতে পারার পর সে অসময়ে বৃষ্টির দিনটি থেকে আমার তোমাকে ভালো লাগছে অনেক, এখনও লাগছে। তোমার চোখে তাকাতে, তোমার হাসি দেখতে, তোমার লম্বা এলোকেশ দেখতে আমার অদ্ভুত রকমের ভালো লাগছে। তুমি এত সুন্দর তা আমি আগে কেন বুঝলাম না অনি? অনিন্দিতা এবার চোখ তুলে চাইল। তার প্রস্ফুটিত পদ্মের ন্যায় চক্ষু জোগালে খেলে গেল খুশির ঝিলিক। আচমকা নিজের হাতজোড়া প্রণয়ের মুঠো করে রাখা হাতের উপর রেখে সাথে সাথে বলে ফেলল, তাহলে চলুন বিয়ে করে ফেলি স্যার। আপনার যদি আবার আমাকে ভালো না লাগতে শুরু করে তখন? তার চেয়ে ভালো লাগতেই বিয়ে করে ফেলি। অনিন্দিতার বাচ্চামো কথায় প্রণয়ের ঠোঁটের কোণ প্রসারিত হলো। মেয়েটা এখনো বাচ্চা বাচ্চা আছে না, সে প্রথম দিনের মতো অবাধে নির্দ্বিধায় সব বলে দিচ্ছে গড়গড় করে।
প্রণয় এবারে কিছুটা গম্ভীর মুখে অনিন্দিতার দিকে চাইল। গভীরভাবে তার চোখে চোখ রেখে বলল, ভালো লাগলে বিয়ে করতে হয়? বিয়ে তো সারা জীবনের সম্পর্ক অনেক। বিয়ে করার জন্য সময় দেওয়া দরকার নিজেকে, নিজের অনুভূতিকে। সব অনুভূতির তো পরিপক্ক হতে সময় লাগে, তাই না? আমার ভালো লাগা এখনো পরিপক্ক নয় অনেক। আমি বিয়েটা করতে চাই ভালোবাসার পর, কিন্তু তোমাকে তো আমি আজও ভালোবাসি না। অনিন্দিতার হাসি মুখে আবারও আধার ঘনায়। সে আবারও মন খারাপের কালো মেঘে নিজের মুখ ঢেকে ফেলে। প্রণয় এবার তার নরম হাত দুটো নিজের হাতে পুরে নেয়। তারপর ফিসফিসিয়ে স্বগতোক্তি করে বসে। কিন্তু আমি তোমাকেই ভালোবাসতে চাইছি অনেক। আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলতে পারবো। শুধু ভালো লাগাটুকুর পরিপক্কতার জন্য আমাকে কিছুটা সময় দাও প্লিজ। তারপর ফিসফিসিয়ে স্বগতোক্তি করে বসে। অনিন্দিতা এবারটা কিছু বলে না, কেবল মাথা নেড়ে সায় জানায়। প্রণয় তার নত মস্তিষ্কের পানে তাকিয়ে খেয়াল করে অনিন্দিতা লাজুক হাসছে, আর সেই হাসিতে জুড়িয়ে যাচ্ছে তার এত বছরের শুষ্ক হৃদয়, তৃষিত মন। পরের দিনগুলো ছিল প্রণয় আর অনিন্দিতার কাছে রঙিন স্বপ্নের মতো। বয়সের বিস্তর ফারাক ভুলে তাদের দুজনের প্রেম প্রেম ভাবটা যে দিনে দিনে বেড়ে যাচ্ছিল ভীষণভাবে। সাপ্তাহিক ছুটিগুলোই ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহ সদরে নিজের বাড়িতে যাওয়ার বদলে প্রণয়ের গন্তব্য হতে শুরু করে দিল ত্রিশাল। প্রণয় আর অনিন্দিতার দিন বেশ কাটছিল। কত মিষ্টি মিষ্টি কথা, কত স্বপ্ন সুন্দর স্মৃতি জমা হচ্ছিল দুজনের মনের মণিকোঠায়, তার হিসেব নেই। এমনই এক স্মৃতি জমাবার দিনে প্রণয় আর অনিন্দিতা গিয়ে হাজির হলো চেচুয়া শাপলা বিলে। ছোট্ট একটা ডিঙি নৌকো ভাড়া করে দুজনে মিলে চড়ে বসলো তাতে। সারাটা বিল জুড়ে শুধু লাল লাল শাপলারা দোল খাচ্ছে। কি সুন্দর তাদের আন্দোলন, যেন ওই প্রকৃতি কোনো এক অলৌকিক ক্ষমতায় আপন সমীরণে প্রতিটি শালুককে এক সুরে বাজছে, একই ছন্দে দোল দিয়ে যাচ্ছে। অনিন্দিতা সেই অপরূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখে গেল, আর প্রণয়ের চোখ মুগ্ধ হলো তার মুগ্ধতা ভরা মুখখানি দেখে। প্রণয় হালকা হেলে বিলের মাঝে ফুটে থাকা একটা শাপলা ফুল টান দিয়ে তুলে নিল, আর তারপর অনিন্দিতার দিকে বাড়িয়ে দিয়ে তাকে জানালো, তোমাকে ভালোবেসে ফেলছি তাহলে। বড় বয়সে তুমি আমার সাথে কি করে ফেললে বলো তো? হাঁটুর বয়সে একটা মেয়ে, তার প্রেমে কিনে এমন হাবুডুবু খাইয়ে যাচ্ছ। তুমি এত বেশি সুন্দর কেন? প্রণয়ের কথার ধরনে অনিন্দিতা খিলখিলিয়ে হেসে উঠল। সেই রিনরিনে হাসির তাল ঝংকার তুলল প্রণয়ের কর্ণপটে। প্রণয় আরো বেশি মুগ্ধ হলো। মেয়েটার হাসিটা এত সুন্দর হতে হবে কেন? তার ভাবনার মাঝেই অনিন্দিতা হাত বাড়িয়ে শাপলা ফুলটা গ্রহণ করলো। তারপর তার ছেড়ে রাখা এলোকেশে গুজে নিল খুব যত্নে। প্রণয়ের দুচোখের মুগ্ধতার পারদ যেন এবার আকাশ ছিল। ও এত মিষ্টি কেন? প্রণয় নিজের ভাবনাতেই হেসে ফেলল। অনিন্দিতা তখনও ব্যস্ত নয়নে চারিদিকের সৌন্দর্য অবলোকন করে যাচ্ছিল, আর প্রণয়ের কাছে সব সৌন্দর্য ফিকে হয়ে অবলোকনযোগ্য একমাত্র বিষয় হয়ে উঠল অনিন্দিতা। আমার অনেক। হ্যাঁ, আমি কিনা একদিন বলেছিলাম অনিন্দিতা কখনো আমার প্রিয় কেউ হতে পারবে না। অথচ আজ সে আমার প্রিয় থেকেও বেশি প্রিয়তর কেউ, যাকে আমি অসম্ভব রকমের ভালোবাসি, একদম চোখের হারানোর মতো ভালোবাসি। তাকে হারিয়ে ফেলে দম আটকে মরে যাওয়ার মতো ভালোবাসি। এত কেন ভালোবেসে ফেললাম? ভাবনার মাঝে অনিন্দিতা আর তার চুরির রিনিঝিনি শব্দে প্রণয়ের ঘোর ভাঙল। চোখে চোখ পড়তেই মিষ্টি হেসে বলল, আমার খুব ভালো লাগছে। আপনি এত ভালো কেন? আমার কতদিনের ইচ্ছে ছিল এখানে আসার, জানেন? আসাই হয়নি। ভাগ্যিস নিয়ে এলেন, না হলে এত সুন্দর সৃষ্টি তো দেখাই হতো না। থ্যাংক ইউ। অনিন্দিতার উচ্চারিত প্রতিটি শব্দই প্রণয়ের ভালো লাগে, এবারও লাগলো। কিন্তু যা শুনতে একান্ত আগ্রহী হয়ে অপেক্ষা করছিল তার জবাব না পেয়ে ব্যথিত হলো। অনিন্দিতাকে আরেকবার মনে করালো, আমি তোমাকে ভালোবাসি বললাম তো অনেক। তুমি আমাকে উত্তর দাওনি, আমি কষ্ট পেয়েছি। তার কথাটা মজার শোনালো কিনা কে জানে, তবে অনিন্দিতা ফিক করে হেসে ফেলল। হাসতে হাসতে তার চোখে জল আসার উপক্রম। তবুও প্রণয়ের কুঁচকে রাখা ভ্রুযুগলের দিকে তাকিয়ে নিজের বাঁধনহারা হাসিকে যথাসম্ভব আয়ত্তে আনার চেষ্টা করে বলল, আমি তো আপনাকে আপনারও আগে থেকে ভালোবাসি, ভুলে গেছেন? আমিও আপনাকে অনেক ভালোবাসি স্যার, কিন্তু আমার মুখে বলতেই লজ্জা করে, তাই বলি না। অনিন্দিতার কথায় প্রণয়ের কি যে ভালো লাগলো।
এত মিষ্টি মেয়েটার কথাগুলো। সবচেয়ে বেশি মিষ্টি ওর স্পষ্ট বক্তব্য। কোনো রাগ ঢাক নেই। কি সুন্দর, মনে যা আসে বলে দিচ্ছে। দিতেও আগে। এত স্বচ্ছ মনের একটা মেয়েকে ভালোবাসার জন্য তার অন্তরাত্মা নিজেই নিজের প্রতি বড্ড কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। তারপর সে সারাটা দিনই কাটলো খুবই মিষ্টতায়। শাপলা বিলে ভ্রমণের শেষে রাস্তার পাশের টং দোকানে অনিন্দিতা প্রণয়ের হাত ধরে টেনে নিয়ে গেল। তার বায়না সে কুচো কুচো আদা দিয়ে লাল চা খাবে, সাথে এক ফালি লেবুর রস। প্রণয় হাসল। প্রণয়ের সূত্রপাত ঘটার পর থেকে মেয়েটার আবদারগুলো যথাসামান্য সে দেখেছে। তবুও এত ক্ষুদ্র চাওয়াগুলোর প্রাপ্তিতেই সে কি ভীষণ খুশি হয়ে যায়, ঝুমঝুমিয়ে হেসে ওঠে। তার অনিন্দিতাকে দেখলে মনে মনে হিংসে হয়। এত সারল্য, এত সাবলীলতা, এত স্বচ্ছতা কেন ওর চরিত্রে? যেন বিধাতা পুরুষ ওর ঝুলিতেই তার সকল সরলতা, শুভ্রতা ঢেলে দিয়েছেন। আর পরিণামে তাদের ভাগ্যে জুটেছে জটিলতা, অস্পষ্টতা, আড়ষ্টতা। অনিন্দিতা চা খেতে খেতে আকাশের দিকে চাইল। ভাদ্রের শুরু। সমগ্র আকাশময় তখন শরতের পেঁজা পেঁজা তুলো। তুলো তুলো আকাশের ঠিক মাঝখানে স্বমহিমায় তেজ ছড়াচ্ছে বৃহৎ রবি। কি প্রখর তার তাপ, যেন আকাশটা আরেকটু নেমে এলেই ঝলসে দেবে গা। অথচ এই তাপদাহ দেখেও অনিন্দিতা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে উঠল, একটু বাদেই বৃষ্টি হবে, দেখবেন। অসময়ী বৃষ্টি। প্রণয় অনিন্দিতার আবহাওয়ার পূর্বাভাস দেখে অবাক চাইল। তদপেক্ষা অবাক কণ্ঠে শুধালো, এই রোদ চকচকে আকাশে বৃষ্টি কোথায় পেলে তুমি অনি? পাগল হয়েছ? অনিন্দিতা আলতো হেসে চায়ের কাপটা নামিয়ে জবাব দিল, ওই দেখুন, ঈশান কোণের মেঘগুলো কেমন ধূসর ধূসর। ওই মেঘে একটু পরে কালো হবে, আর তারপর মুখ কালো। এই আকাশ কেটে কেটে পৃথিবী ভাসাবে। অনিন্দিতা তার বক্তব্য শেষ করে পুনরায় খিলখিলিয়ে উঠল। এবার তার সাথে হেসে ফেলল সেও। এত পাগল মেয়েটা! কি মনে হতে যেন বলল, বৃষ্টি যদি পড়ে তবে আমাদের চলে যাওয়া উচিত অনি। সাথে তো ছাতা নেই, ভিজে যাব। চলো দ্রুত ব্যাক করি। অনিন্দিতা তার ভাষ্যে ভ্রুকুটি করে তাকালো, মুখ ভার করে বলল, যাব মানে? কই যাব? আমরা এখন বৃষ্টিতে ভিজব। অসময়ে বৃষ্টির জন্য অপেক্ষা করব। বৃষ্টি ভেজা পিচের পথে খালি পায়ে ছোটাছুটি করব। ভেজা মাটির মাদক মাদক গন্ধটা নেব। তা না, আপনি বলছেন চলে যাব। আমি যাব না, আপনি যান। অনিন্দিতার ভার মুখ আর ফুলে গালের পানে তাকিয়ে প্রণয় আবারও হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, ঠিক আছে, আমরা তোমার যা ইচ্ছে সব করব। খুশি? অনিন্দিতার চোখে আবারও খুশির চমক দেখা দিল। তার খুশিকে আরো দ্বিগুণ করে দিতেই বোধহয় মিনিট দশেকের মাঝেই ঈশানকোণের ধূসর মেঘদল কৃষ্ণ বর্ণ লাভ করে অনিন্দিতার বাক্য অনুযায়ী ঝমঝমিয়ে ঝরতে লাগলো। বৃষ্টির সাথে যোগ দিল পাগল পাড়া বাতাস। বাতাসে অনিন্দিতার খোলা চুলগুলো ছন্ন ছাড়াদের মতো উড়ে যেতে চাইল। তবে বৃষ্টির ঝাপটায় ভিজে ওঠা এলোকে চাইলেও বেশি দূরে তো উড়ে যেতে পারল না। বরং বারবার তা কেবল প্রণয়ের চোখে মুখেই ঝাপটে পড়তে লাগলো। প্রণয় মাতাল দৃষ্টি মেলে অনিন্দিতাকেই দেখে যাচ্ছিল। চুলে গোজা শাপলা জলের দাপটে নেতিয়ে এসেছে প্রায়। চোখের কাজলে লেপটে গেছে বহুদূর। ভেজা অধরের একুল থেকে অকুল জুড়ে কেবলই প্রাণনাশিনী হাসি। আর কি চাই পাগল হতে? প্রণয় সে হঠাৎ বৃষ্টির দিনের মতোই অনিন্দিতার প্রেমের সমুদ্রে আরেকবার ডুব সাঁতার কাটল। বৃষ্টিবিলাসী অনিন্দিতা সে প্রণয় কাতর দৃষ্টি লক্ষ্য করলো আরো অনেক পরে। তার চোখে চোখ পড়তেই ভ্রু উঁচিয়ে শুধালো, আপনি এভাবে কি দেখছেন? রেগে যাচ্ছেন? ভিজতে কি খারাপ লাগছে? চলে যাবেন? প্রণয় মাথা নেড়ে না বলল। তারপর অনিন্দিতার সিক্ত চিবুকে খুব সন্তর্পণে আঙুল শুয়ে শুধালো। তুমি কি বৃষ্টি খুব পছন্দ করো অনি? অনিন্দিতা প্রত্যুত্তরে প্রাণোচ্ছ্বাস হাসল। তারপর বলল, বৃষ্টি আমার খুব 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 পছন্দ, জানেন তো। তবে আমার বড্ড ইচ্ছে করে পাহাড়ি বৃষ্টি দেখার। সবুজ পাহাড়িরা যখন বৃষ্টিতে ভিজে সোদামাটির গন্ধ সারে আরও বেশি সবুজ সজীব হয়ে ওঠে, তখন সেই পাহাড়ের বুকে পাহাড়ি কন্যা সেজে পাহাড়ি বৃষ্টি গায়ে মাখার ইচ্ছে আমার বহুদিনের। আপনি কি ইচ্ছেটা পূরণ করতে পারবেন? অনিন্দিতা কৌতূহলী দৃষ্টির সামনে প্রণয় মাথা নেড়ে সায় জানালো। অস্ফুটে ব্যক্ত করলো,
কেন পারবো না? নিশ্চয়ই পারবো। বৃষ্টি মানবী, পাহাড়ি বৃষ্টিতে নিশ্চয়ই ভিজবে, কথা দিলাম অনি। তার কথার আশকারায় অনিন্দিতার হাসি আরো গাঢ় হলো। আর সে হাসিতেই গাঢ় থেকে গাঢ়তর হলো প্রণয়ের প্রণয় ব্যাখ্যা, যার শুরু শেষ সবটা জুড়ে কেবল আর কেবলই অনিন্দিতা। ভাদ্রের শেষে নীলাম্বরের বুক ছেঁড়া ছেঁড়া নীরদের ভিড়। শুক্রবার বলে ভার্সিটি চত্বরে বহিরাগতদের লোকারণ্য। প্রণয় সেই লোক গিজিগিজ প্রাঙ্গণেই টানা 1.5 ঘন্টা যাবৎ অপেক্ষারত। অথচ অপেক্ষার প্রহর গুনছে যাকে নিয়ে, সে এসে পৌঁছয়নি এখনো। তার শ্বাসবায়ু ধীরে ধীরে বিরক্তিতে ভরে যাচ্ছে। আশেপাশে কত কপট কপটির ভিড়, তাদের প্রত্যেকের মুখে কত সুখ সুখ হাসি, হাতে হাত রেখে কত নিঃশব্দ আলাপন। অথচ তার প্রণয়নীটা লাপাত্তা। এত সময় পরেও তার দেখা নেই। এভাবে প্রেমিক যুগলের ভিড় থাকতে গিয়ে তার বিরক্তির পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই তার সম্মুখে এসে দাঁড়ালো এক শুভ্রাঙ্গী। সফেদ শাড়ির ভাঁজে ভাঁজে লুটোপুটি খাচ্ছে পরন্ত বিকেলের স্বর্ণালী রোদ্দুর। কোমর ছড়ানো এলোকেশ আজ আর মুক্ত নেই, বাধা পড়েছে রজনীগন্ধার মালায়। ললাট তটের ঠিক মধ্যিখানে জলজল করছে এক ছোট্ট শ্বেত পাথরের কণা। গাঢ় অথচ পাতলা রেখার কাজল আঁকা আয়ত লোচনে উকি দিচ্ছে একরাশ লজ্জা। আর আধার কোণে ছড়িয়ে আছে লাজ মাখা হাসি। অনিন্দিতার এমন রূপ প্রণয় আগে কখনো দেখেনি। প্রণয়ের সূচনা থেকে আজ অব্দি তাকে সে শাড়িতে দেখেছে মোট 12 প্রতিবারই সে মুগ্ধ চোখে চেয়েছে, 2 চোখ ভরে দেখেছে, আর মুগ্ধতার একমাত্র উৎসটিকে। 2 চোখ ভরে দেখেছে তার মুগ্ধতার একমাত্র উৎসটিকে। তবে আজকের মতো মুগ্ধ সে কখনো হয়নি। বোধহয় এর চেয়ে বেশি মুগ্ধ আর হওয়াও যায় না। অনিন্দিতার দর্শন মাত্র প্রণয়ের দীর্ঘ 1.5 ঘন্টার বিরক্তির পারদেশে ঠেকল শূন্যের ঘরে। আর মুগ্ধতার মাত্রা বেড়ে দাঁড়ালো 1000 গুণ। 2 চোখে মুগ্ধতার খেলার মাঝেই অনিন্দিতা হাতের শুভ্র কাচের চুড়িগুলোয় রিনিঝিনি আওয়াজ তুলে তার দিকে এগিয়ে এলো। প্রণয় ঘোরগোষ্ঠার মতো অনিন্দিতার কাজল কালো নেত্রদয়ে তাকিয়ে স্বগতোক্তি করে বসলো। তুমি কি পুতুল নাকি অনি? একদম সাদা মোমের পুতুল পুতুল লাগছে। এসব কি ব্যবহার বলো তো? এত প্রেমে ফেলছো কি জন্য? কি চাও, মেরে ফেলতে? প্রণয়ের কথায় অনিন্দিতা বরাবরের মতোই খিলখিলিয়ে হাসল। তার হাসির তালে প্রণয়ের হৃদয় বিনার তারগুলোও প্রণয়ের সুরে বাজল। এত সুন্দর একটা পুতুল মেয়েকে সে কেন প্রথম থেকে ভালোবাসলো না? কেন অনিন্দিতার প্রণয় আহ্বানকে সেই বছর 3 আগেই স্বাগত জানালো না? কেন তার প্রণয় কাব্য থেকে 3টে বছর কম পড়ল? ইস, কত বড় লোকসান হয়ে গেছে। তার ভাবনার সুতো কেটে অনিন্দিতা এবার শুধালো। সত্যি সুন্দর লাগছে। প্রণয় অনিন্দিতার ছোট্ট হাতটা নিজের হাতের ভাঁজে আঁকড়ে ধরে জবাব দিল। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। অনিন্দিতা যেন এই কথাতে বাঁধ ভাঙা খুশিতে ঝুমঝুমে উঠল। কি নিষ্পাপ কণ্ঠে আবদার করল। চলুন না, পেয়ারা মাখা খাবো, প্লিজ প্লিজ। প্রণয় হাসল। সে জানে অনিন্দিতার আবদার, তার ইচ্ছে, তার চাহিদা খুবই সাধারণ। কে জানে, হয়তো এই ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদাগুলো জানতে জানতেই অনিন্দিতার প্রতি তার ভালোবাসাটা এত তীব্র হওয়ার সাহস দেখিয়েছে। নইলে সামান্য কলেজের প্রভাষক হয়ে প্রেমিকার বড় বড় ইচ্ছে আর বিলাসিতা মেটানোর ক্ষমতা তার হতো না। অনিন্দিতা পেয়ারা মাখা খেয়ে লাফাচ্ছে। প্রণয় চুপচাপ দাঁড়িয়ে আছে। আর জায়গায় অন্য কোনো পুরুষ হলে তার জায়গায় অন্য কোনো পুরুষ হলে বোধহয় জিভ টিপ দিয়ে ফু দিয়ে জল খাইয়ে মাথায় হাত বুলিয়ে প্রণয়ের ঝালের রেশ কাটানোর চেষ্টা করত। তবে তার সেসব করতে ইচ্ছে করছে না। ঝালের চোটে অনিন্দিতার ঠোঁট, গাল, নাক, কান সবই রক্তিম আভায় ছেয়ে গেছে। মোমের পুতুল পুতুল মেয়েটাকে এই আরক্তিম চেহারায় আরো বেশি পুতুল পুতুল লাগছে। আর প্রণয়ের ভালো লাগছে সেই পুতুলটাকে দেখতে। কি মিষ্টি পুতুল! তবে তার এমন নিস্পৃহতা অনিন্দিতার পছন্দ হলো না। কোনো প্রেমিকেরই হওয়ার কথা নয়। অনিন্দিতা তার দিকে রাগী চোখে চেয়ে ঝালে হাঁসফাঁস করতে করতে বলল। আপনি একটি অত্যন্ত অসভ্য এবং হৃদয়হীন ব্যক্তি। আপনার সামনে কেউ কষ্ট পাচ্ছে আর আপনি এত নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে আছেন, বাজে লোক। অনিন্দিতার অভিযোগে প্রণয়ের এবার চৈতন্য উদয় হলো। পুতুলের রাগ ভাঙাতে তাই পাশের দোকান থেকে একটা জলের বোতল নিয়ে এলো সে।
বোতলের মুখ খুলে অনিন্দিতার সামনে ধরতেই সে চাতকের মতো সম্পূর্ণ বোতলের জলটুকু নিঃশ্বাস করে ফেলল। সে এতক্ষণে বুঝলো সত্যিই মেয়েটা ঝালে কতটা কষ্ট হচ্ছিল। অথচ সে অনিন্দিতার কষ্ট বুঝলো না। তার নিজের উপর হুট করে ভয়ানক রাগ হলো। রাগে দোকানি মামাকে বলে দুটো আস্ত বোম্বাই মরিচ দিয়ে পেয়ারা মাখাতে বলল। অনিন্দিতা ভ্রুকুটি করে প্রণয়ের এমন কাণ্ড দেখে অনিন্দিতা ভ্রুকুটি করে প্রণয়ের এমন অদ্ভুত কাণ্ড দেখতে লাগলো। দোকানি মামা পেয়ারা মাখা হাতে দিতেই সে গোগ্রাসে সবটা মুখে পুরল যত দ্রুত সম্ভব হয়। অনিন্দিতা স্তব্ধ নয়নে চেয়ে রইল। তার প্রণয় দাঁড়িয়ে রইল শক্ত হয়ে আর প্রণয় দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। ঝালে চোখ দুটো ভরে উঠল। কান দিয়ে উষ্ণ বায়ু আসা যাওয়া বোঝা গেল, তবুও সে এটু শব্দটি করল না। অনিন্দিতা এবারে শশব্যস্তের মতো পাশের দোকানের দিকে ছুটে গেল। আর একটা জলের বোতল এনে প্রণয়ের সামনে ধরলেও সে নিল না। অনিন্দিতা এবার অসহায় চোখে চাইল। এক হাত তার কাঁধে রেখে নরম স্বরে বলল, এমন করে না প্লিজ, কষ্ট হয় আমার, জলটা খেয়ে নিন না। অনিন্দিতার কথা প্রণয় এখন আর ফেলতে পারল না। কেমন বুক কাঁপে, তাই কথা ফেলাও গেল না। এক নিঃশ্বাসে বোতলের সবটুকু জল শেষ করে অনিন্দিতার দিকে তাকালো সে। অনিন্দিতার দু চোখ ছলো ছলো। সে প্রণয়ের দুহাত আঁকড়ে শুধালো। এমন কেউ করে? কত কষ্ট হলো। প্রণয় অনিন্দিতার প্রশ্নের জবাবে সাথে সাথে প্রত্যুত্তর করল। তোমার কষ্ট বুঝলাম না যে, মোহের বশে চুপচাপ দাঁড়িয়ে তোমাকে কষ্ট পেতে দেখলাম। এটা তার শাস্তি। এটুকু শাস্তি আমার এটুকু শাস্তি আমার পাওয়া উচিত ছিল। উত্তরে অনিন্দিতা মিষ্টি হেসে বলল, কোনো শাস্তি পাওনা ছিল না। আপনাকে আমি কখনো শাস্তি পেতে দেখতে পারি বলুন? আমার কষ্ট হয় যে, দেখেননি আমাকে প্রত্যাখ্যান করে ফেলে চলে যাবার পরও আমি আপনাকে ভুলতে পারিনি। না পেরেছি আপনি ফিরে আসার পর সে প্রত্যাখ্যানের বিনিময়ে আপনার থেকে মুখ ফেরাতে। আমি কখনোই আপনাকে শাস্তি দিতে চাইনি, কেবল চেয়েছি আপনাকে আজন্ম ভালোবেসে যেতে। এখনও তাই চাই। তাই আর কখনো আমার সামনে নিজেকে কোনো শাস্তি দেবেন না, ঠিক আছে? আমার চোখে আপনি কখনো দোষী করেন না যে শাস্তি পেতে হবে, বরং আপনার সামান্য থেকে সামান্য কষ্ট আমার দ্বিগুণ কষ্ট হয়। বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে, মনে হয় এই বুঝি মরে যাব। বোঝেন না কেন সে কথা? আমি অবাক হয়ে দেখলাম আমার যে বয়সে এত ছোট মেয়েটার অনুভূতি কত প্রখর। অথচ একদিনই অনুভূতি আমাকে বিরক্ত করত, কারণে অকারণে বিব্রত করত। আর আজ এই অনুভূতি আমাকে বাঁচার আনন্দ দেয়, মনের মধ্যে সুখ সুখ দৌড়াতে অনবরত। প্রণয়ের নীরবতা দেখে অনিন্দিতা আবারও শুধালো। বুঝেছেন কি বললাম? প্রণয় এবার মুচকি হেসে তার ছোট্ট পুতুলটার গাল দুটো টেনে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ভালোবাসি অনেক, তোমার চেয়ে কমই জানি, তবুও আমার আয়ত্তের সবটা দিয়ে ভালোবাসি। তুমি সবসময় এমন থেকো কেমন, সবসময় আমাকে এভাবেই ভালোবেসো। তুমি ভালোবেসে গেলে সম্ভবত মৃত্যুদণ্ডও আমার কাছে শাস্তি মনে হবে না, ঠিক আছে? অনিন্দিতা বিস্তর হেসে জবাব দিল, ঠিক আছে। তারপর একটা গোটা গোধূলি আমি অনিন্দিতার হাতে হাত রেখে হেঁটে গেলাম ভার্সিটির ক্যাম্পাসের প্রতিটা রাস্তা, অলি গলি। আঙুলের ভাঁজে ডুবে থাকা আঙুলগুলো সাক্ষী হয়ে রয়ে গেল এই রাঙা প্রণয় বেলার। আর একতালে ফেলা বদল যুগদয় সাক্ষী হয়ে রইল আমাদের একসাথে পথ চলার, ভালোবাসার পথ চলার। অনিন্দিতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বন্ধ করলো ডায়েরির পাতা। বিয়ের পর থেকে সে একটু একটু করে ডায়েরিটা পড়েছে। শুরুর দিকে শুধুই প্রণয়ের হতাশা, অপ্রাপ্তির কথাগুলো লেখা থাকলেও ডায়েরির ঠিক মাঝখান থেকে শুরু হয়েছে অনিন্দিতার গল্প। এই অনিন্দিতা কিন্তু সে নয়, এই অনিন্দিতা অন্য কেউ। আর ডায়েরিতে সেই অন্য অনিন্দিতাকে নিয়েই প্রণয়ের কাব্য লেখা। এই কাব্যের নায়িকার নাম অনিন্দিতা। অদ্ভুত বিষয় হলো তার নামও অনিন্দিতা, অথচ প্রণয়ের এই ভালোবাসার উপন্যাসে তার কোনো স্থান নেই। বিধাতা যে কেন এমন করলেন? এক নামের অধিকারিণী দুজন নারী, অথচ একজনের ভাগ্য প্রণয় রঙে কানায় কানায় রঙিন, আর অন্যজনের ভাগ্যে প্রণয়ের প্রণয় রঙের ছিটে ফোটাও নেই। একজনের জন্য প্রণয়ের মনে অন্তরিক্ষ সম অনুভূতি, অন্যজনের জন্য প্রণয় অনুভূতিহীন। একজনকে পাওয়ার জন্য প্রণয়ের কত শত পাগলামি, অথচ অন্যজনকে পেয়েও প্রণয়ের কোনো হেলদোল নেই, বরং আছে এক সমুদ্র বিরক্তি। যেন অনিন্দিতা না এলেই বেশি ভালো হতো। প্রণয় তার নিজস্ব অনিন্দিতার স্মৃতি আঁকড়েই সুখে বাঁচত।
অনিন্দিতার চোখ দুটো জ্বালা করে ওঠে। বুকের উপর এসে জমা হয় মন কেমনের ভারিক্কি প্রস্তর খণ্ড। ভেতর থেকে এক অপ্রাপ্তির বিষ বাষ্প বেরিয়ে আসে দীর্ঘশ্বাস হয়ে। আর মস্তিষ্কময় মাকড়সার জাল বনে কিছু মন ভার করা প্রশ্ন। এমনটা কেন হলো? অনিন্দিতাতেই আসক্ত পুরুষটির আকাঙ্ক্ষিত অনিন্দিতাটি সে কেন হলো না? খুব কি ক্ষতি হতো তবে? উত্তর পাবার শত ইচ্ছে থাকলেও পাওয়া গেল না। অন্ধকার ঘরে প্রণয়ের ফেরার অপেক্ষা করতে করতে এক বক্ষসম যাতনা আর নিরাশা নিয়ে অবশেষে অনিন্দিতা ঘুমের দেশে পাড়ি জমালো। অথচ তার অপেক্ষার অবসান ঘটাতে প্রণয় সারা রাতেও আর বাড়ি ফিরল না। সকালে যখন প্রণয় বাড়ি ফিরল তখন অনিন্দিতা ঘুমে কাদা। প্রণয় সেদিকে এক পলক তাকিয়ে গটগট পায়ে ওয়াশরুমে ঢুকে গেল। সারা রাতের নির্ঘুমতা কাটাতে প্রায় আধ ঘন্টা ধরে লম্বা শাওয়ার নিয়ে যখনই সে বেরিয়ে এলো তখনই তার চোখ গিয়ে পড়ল অনিন্দিতার মাথার পাশে, বালিশের উপর তার আধ খোলা ডায়েরিটার দিকে। প্রণয়ের সদ্য স্নানে শীতল হওয়া মস্তিষ্ক আচমকা দপ করে জ্বলে উঠল। এই মেয়ের এত সাহস দেখে রাগের পারদ আকাশ ছুঁল তার। রাগে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে প্রণয় হ্যাচকা টানে অনিন্দিতাকে শোয়া থেকে উঠে বসালো। শেষ রাত্রির দিকে চোখ বোঝা অনিন্দিতা সাত সকালে প্রণয়ের এহেন কাণ্ডে কিঞ্চিৎ সময় বোকা বোকা চোখে তাকিয়ে রইল। আচমকা সে বুঝল না কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। ধীরে ধীরে ঘুমের রেশ কেটে যেতেই সে প্রণয়ের রক্তলাল চক্ষুদ্বয়ের দিকে তাকিয়ে ভয়ে আটকে উঠল। এমন কেন দেখাচ্ছে লোকটার চোখমুখ? অনিন্দিতা কিছু বুঝে ওঠার আগেই প্রণয় আকাশ বাতাস কাঁপিয়ে চেঁচিয়ে উঠল। হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কি করে আমার ডায়েরি ধরার? হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কি করে আমার ডায়েরি ধরার? কি করে? আপনি আপনি আমার অনেকে নিয়ে লেখা ডায়েরি ছুঁয়েছেন কোন অধিকারে? এত স্পর্ধা কে দিল আপনাকে? বলুন, কেন দিল? কথাগুলো বলেই প্রণয় বালিশের উপর রাখা ডায়েরিটা ছোঁ মেরে নিজের হাতে তুলে নিয়ে ফুপিয়ে উঠল। পাগলের মতো ঠোঁট ছোঁয়ালো ডায়েরির এপিঠ ও পিঠে। অনিন্দিতা কিংকর্তব্য বিমূঢ় হয়ে বিছানায় বসে রইল। একটু আগে দেখা ভয়ঙ্কর রূপী পুরুষের এমন অকস্মাৎ ক্রন্দন, পাগলামিতে অনিন্দিতার বুক ফেটে কান্না এলো। কেন বিধাতা এই এত ভালোবাসা, এত পাগলামি, এত যত্ন তার অদৃষ্টে লিখল না? কেন? অনিন্দিতা আর কিচ্ছুটি না বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সে আর এই সম্পর্ক রাখবে না, প্রণয়ের সাথে আর থাকবে না, তাকে নিয়ে এক বিন্দু ভাববে না। কিন্তু মনকে মানানো কি এতই সোজা? এক অনিন্দিতার বিরহে যে প্রণয় আজ পাগল পাগল করে, সে প্রণয়ের জন্য যে কবেই অনিন্দিতা নিজেও পাগল পাড়া অনুভূতি লালন করতে শুরু করেছে হৃদয় মাঝারে, তা তো আর সে জানে না। জানলে সে বুঝতো প্রণয়কে ছেড়ে থাকা মৃত্যুর আগে তার জন্য সম্ভবপর নয়। পৃথিবীর বুকে এখন চৈত্রের হাতছানি। শেষ বসন্তে গোটা আকাশের কোথাও একটু মেঘের দেখা নেই। অব্রহীন চকচকে নীলাম্বরে এখন কেবল প্রাতঃসূর্যের হুটোপুটি। তাকালেই চোখ ধাঁধিয়ে আসে। অনিন্দিতা ছাদের কার্নিশে ঘেঁষে দাঁড়িয়ে সে চোখ ধাঁধানো অন্তরিক্ষেই চেয়ে আছে। চোখের দৃষ্টি শূন্য, সারা মুখে মলিনতা, হাতের কনুইতে ভীষণ ব্যথা আর অদৃশ্য হৃৎপিণ্ডটায় বড্ড যাতনা। সে যাতনা অদৃশ্য বলেই হয়তো প্রণয়ের কাছে তা অগ্রাহ্য। তাই বুঝি তার দুঃখগুলো প্রণয়ের চোখে পড়ে না, তাকে ভাবায় না, তার কষ্টে কাঁদায় না। অদৃষ্ট। অনিন্দিতার বড্ড কান্না পায়, বুকের বাপাসটা খাঁ করে। অথচ তার এক বুক কান্না, এক পৃথিবী রিক্ততা মেটানো কেউ নেই, বোঝার মতো কেউ নেই। কনুইয়ের কাছের কালশিটে ডাক্তার দেখারও অবধি কেউ নেই। ভাবনার মাঝে পিছে কারো উপস্থিতি টের পায় অনিন্দিতা। সে জানে ব্যক্তিটি প্রণয়। ঈশ্বরগঞ্জের এই 3 কামরার ভাড়া বাসাটায় সে আর প্রণয় বাদে কেউ থাকে না। প্রণয়ের বাবা মা মাঝে মাঝে আসে, 2 দিন থেকে আবার ময়মনসিংহেই ফিরে যায়। অনিন্দিতা বুঝেও চুপ করে থাকে। প্রণয়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে না। বিয়ে করা বউ হিসেবে প্রণয়ের সব জিনিসেই তার অধিকার রয়েছে। প্রণয় দিক কিংবা না দিক রয়েছে তা তো সত্যি। তবুও সে বিয়ের 7 মাসেও প্রণয়ের কাছে কোনো অধিকার দাবি করেনি, কোনো আবদার করেনি, কোনো চাহিদা রাখেনি। বরং প্রণয়কে বোঝার সময় দিয়েছে, সম্পর্কটাকে সময় দিয়েছে।
সময় দিয়েছে প্রণয়কেও, যদিও সেসব সময় কোনো কাজে লাগেনি। অনিন্দিতা এভাবে মানিয়ে নিয়েছে। এক জীবনে সবাই সব পায় না। হয়তো তার প্রণয়ের প্রণয় পাওয়া হবে না, না হোক তার অভিযোগ নেই, কিন্তু প্রণয়ের অতীতটা জানার অধিকার তো অন্তত তার আছে। এই নিশ্চয়ই এটা নিশ্চয়ই বিবাহিতা স্ত্রী হিসেবে তার খুব বেশি বড় দাবি না। অথচ প্রণয়ের একটা ডায়েরি, হয়তো তা খুব বিশেষ, তবুও সে তো নষ্ট করেনি, কেবল পড়েই ছিল। সেটা পড়ার জন্যই তার এভাবে তার উপর সেটা পড়ার জন্যই তার উপর এভাবে চেঁচাবে, অমন শক্ত হাতে ঘুম থেকে টেনে তুলবে। অভিমানের অনিন্দিতার বুক ভার হয়ে আসে। বোবা কান্নারা দম আটকে ফেলে। বৃষ্টিতে মেলে থাকা নেত্রদায়ে জমতে থাকে অশ্রুকণা। তবুও সে শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে রয়। প্রণয়কে একটু বুঝতে দেয় না নিজের যন্ত্রণা, অভিমান, কিচ্ছুটি। যদিও সে জানে প্রণয় তাকে দেখেও বুঝবে না। বোঝার জন্য মানুষটাকে বুঝতে হয়, মনটাকে বুঝতে হয়, যা প্রণয় কখনো পারবে না। অনিন্দিতা জানে। প্রণয় বহুক্ষণ ধরে অনিন্দিতার পেছনে দাঁড়িয়ে আছে। সকাল সকাল হয়তো ওভাবে ব্যবহার করাটা ঠিক উচিত হয়নি, কিন্তু তারও যে মাথা ঠিক ছিল না। সারারাত্রি কলেজে নতুন ভর্তির জন্য ডেটা এন্ট্রি করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল বেশ। নির্ঘুম রাতের পর শরীর ছাপানো ক্লান্তির মাঝে হুট করে অনিন্দিতাকে নিয়ে তার লেখা ডায়েরিটা অন্য একজনকে পড়তে দেখে তাই তো রাগ সামলাতে পারেনি। এই কথাগুলো তো কেবল তার আর অনিন্দিতার ব্যক্তিগত। এগুলো কেন অন্য কেউ পড়বে? প্রণয়ের যে সহ্য হয় না, ভালো লাগে না। তবে মাথাটা একটু ঠান্ডা হতেই প্রণয়ের বড্ড অনুতাপ হচ্ছিল। রাগের মাথায় বেশি করে ফেলেছে বুঝতে পেরেই সারা বাড়িময় মেয়েটিকে খুঁজতে খুঁজতে অবশেষে ছাদে এসে পেল। কিন্তু এখানে বেঁধেছে আর এক বিপত্তি। মেয়েটাকে সে কি বলে ডাকবে বুঝতে পারছে না। প্রণয় জানে সে যে মেয়েটিকে বিয়ে করে এক ছাদের নিচে থাকছে তার নামও অনিন্দিতা, কিন্তু প্রণয় এ নামে আর কাউকে ডাকতে চায় না। তার বড্ড কষ্ট হয়, বুকের বাপাশে চিনচিনে এক ব্যথা হয়। কেন ভাগ্য তার সাথে এমন অদ্ভুত খেলা খেললো কে জানে। সে এমন একজন পুরুষ যার জীবনে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজ দুজন নারীর ভীষণ গাঢ় অস্তিত্ব আছে। একজন তার প্রণয়িনী, আর অন্যজন তার পরিণীতা। সে মানুক ছাই না মানুক, ভালোবাসুক নাই বা বাসুক, তবুও ধর্মমতে বিয়ে করা বউয়ের অস্তিত্বকে তো আর সে অস্বীকার করতে পারে না। আর অদ্ভুতভাবে এই দুজন নারী অনিন্দিতা। একজন যাকে কিনা প্রণয় অসম্ভব রকমের ভালোবাসে, অন্যজন যার প্রতি প্রণয়ের ভরণ পোষণের দায়িত্ববোধ ছাড়া আর কোনো অনুভূতি কাজ করে না। যার জন্য প্রণয়ের বুকে কোনো অনুভূতি নেই, তাকে প্রণয় কি করে, যাকে ঘিরে তার এক সমুচ অনুভূতি, তারই নামে ডাকবে? হোক দুজনের নাম এক, তবুও অনুভবে যে বিস্তর ফারাক। প্রণয়ের কেমন দিশেহারা লাগলো। বাবা মা কেন বেছে বেছে তার জন্য অনিন্দিতার নামের মেয়েকেই বউ বানিয়ে নিয়ে এলো কে জানে। অসহ্য। প্রণয় লম্বা শ্বাস ফেলে নিজেকে শান্ত করে নেয়। গলা ঝেড়ে বলে ওঠে, এই যে শুনছেন? অনিন্দিতা উত্তর দেয় না, ফিরেও চায় না। এমনকি প্রণয়ের ডাকের মাঝে কোনো নড়নও দেখা যায় না। প্রণয়ের কপাল কুঁচকে গেল, শুনতে পেল না। প্রণয় আবারও এক কাঠি উপরে গলা চড়িয়ে ডাকে, ছাদে কি করছেন? ঘরে চলুন। খাবেন না? শুনছেন? অনিন্দিতা এবারেও নিশ্চুপ। প্রণয়ের আবারও রাগ রাগ লাগলো, তবুও নিজেকে সংযত করে দু চারটে লম্বা কদম ফেলে এবারটা বহু কষ্টে অনিন্দিতাকে ডেকে ওঠে। অনিন্দিতা, আপনি কি শুনছেন? অনিন্দিতার ছলছল চোখচোরা দিয়ে এক ফোঁটা জল গড়ায়। 7 মাসে এই মানুষটা প্রথম তাকে নাম ধরে ডাকলো। কি যে শান্তি লাগছে শুনে, শরীর শিশিয়ে ওঠে। অনিন্দিতা এবারটা পিছু ফিরে তাকায়। প্রণয়ের চোখে চোখ রেখে আবারও নিরুত্তর দাঁড়িয়ে থাকে। প্রণয় এবারটা বিরক্ত হয়, কথা বলে না কেন, কি সমস্যা? প্রণয় খানিকটা চড়া গলায় শুধায়। শুনতে পাচ্ছেন না ডাকছি যে? অনিন্দিতার এবার মুখ ফোটে, কাট কাট কণ্ঠে প্রতিউত্তর করে, কাকে ডেকেছেন? আমায়? আমার নাম তো এই যে শুনছেন না, প্রণয়। আমার একটা নাম আছে, আমার নাম অনিন্দিতা। প্রণয়ের মুখ কালো হয়ে আসে। রুকুটি করে গম্ভীর মুখে জবাব দেয়, জানি আমি। নিচে চলুন। খাবেন না? আমাকেও খেতে দিন। রাত জেগে কাজ করে খেতে পেয়ে গেছে। অনিন্দিতার মাঝে তেমন ভাবান্তর দেখা যায় না। সে শক্ত পাথর মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দেয়, সারা রাত জেগে অপেক্ষা করতে করতে আমার খিদে মরে গেছে।
আমি খাবো না। আপনি নিজে বেড়ে খেয়ে নিন। ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে নেবেন হালকা। প্রণয় হতাশ দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। সে পড়েছে এক মহা মুশকিলে। বাবা মা বেছে বেছে তার ঘাড়েই বিয়ে নামক এই জলজান্ত মুসিবত তুলে দিয়েছে। সাথে মেয়েটাও হয়েছে তেমন মহা তেদর মহিলা। শুধু যদি মেয়েটা তার বিয়ে করা বউ না হতো, মেয়েটার সাথে সেই পবিত্র সম্পর্কের শুধুই বাধা না পড়তো, তা সে জোর করেই হোক কিংবা মায়ের আবেগীয় হুমকিতেই হোক, তাহলে সে নিশ্চিত এই মুহূর্তে মেয়েটাকে মাথায় তুলে আছাড় দিত। কিন্তু আপাতত প্রণয় তা পারবে না। এর পিছনে দুটো কারণ আছে। প্রথমত, তাকে তার নীতি বিবেক কাজটা করতে সমর্থন করবে না। আর দ্বিতীয়ত, মা যদি জানেন তার আদরের পুত্রবধূকে তারই পুত্র আছাড় মেরেছে, তবে সে অনিবার্য ভাবে ত্যায্য পুত্র হবে। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বুকে গুজে রাখা হাত দুটো আলগোছে নামিয়ে আনে অনিন্দিতার হাতের কাছে। তারপর খুব আলতো হাতেই মুঠো পুরে নেয় অনিন্দিতার হাতের কবজি। অনিন্দিতা ব্যথায় কুঁকড়ে ওঠে। দুচোখ বন্ধ হয়ে আসে অনাকাঙ্ক্ষিত বেদনায়। প্রণয় হকচকিয়ে যায়। সে তো আস্তে করেই ধরল, তবুও ব্যথা পেল কেন? প্রশ্নের উত্তরটা মাথায় আসতেই অনিন্দিতার কোনই অব্দি নেমে আসা শাড়ির আঁচলটা হাতে গুটিয়ে রাখে দু এক ভাঁজে। হাতের কোণে চোখ পড়তেই প্রণয়ের অন্তরাত্মায় দহন হয়। ইস, মেয়েটার হাতে এতটা ব্যথা দিয়ে ফেলেছে। রাগের মাথায় মানুষ থাকে না সে। প্রণয় আর কথা বলে না। অনিন্দিতার বাম হাতটা ছেড়ে দিয়ে ডান হাতটা ধরে চুপচাপ নিয়ে আসে তার শোবার ঘরে। কথাটা বোধহয় তাদের হতো, কিন্তু তার মনেই থাকে না যে। থাকবে কি করে? মনটাই যে অন্য কারো। ঘরটা অন্য করে ঘরটা আরেকজনকে কি করে দেয় তবে? প্রণয় ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকা ফার্স্ট এইড বক্সটা খুলে একটা পেইন কিলার ক্রিম লাগিয়ে দেয় অনিন্দিতার ব্যথাস্থানে। অনিন্দিতা প্রতিক্রিয়া দেখায় না। বিয়ের পরপর এমন কিছু হলে, তার ছোট ছোট আঘাত চোখে পড়লেই প্রণয় একটু যত্ন করলেই সে খুব খুশি হতো। ভাবতো প্রণয় হয়তো ধীরে ধীরে তাকে মেনে নিচ্ছে, ভালো লাগছে। তবে এখন আর ওসব মনে হয় না। অনিন্দিতা বুঝে গেছে প্রণয় শুধুমাত্র দায়িত্ববোধ থেকে এসব করছে। শত হোক বাবা মার কথায় বিয়ে করেছে, দায়িত্ব এড়াতে পারে না। অনিন্দিতার মন কেমন করে। সে দায়িত্ববোধ চায়নি, চেয়েছিল একটু ভালোবাসা। ভাবনার সুতো কাটে প্রণয়ের ডাকে। সে খাবার প্লেট হাতে দাঁড়িয়ে। অনিন্দিতা প্রতিক্রিয়াহীন নয়নেই চেয়ে থাকে। প্রণয় অনুত্তপ্ত কণ্ঠে বলে ওঠে, দুঃখিত। আসলে তখন রাগের মাথায় ওভাবে হাতটা আমার এমনটা করা উচিত হয়নি। প্লিজ, রাগ বা মন খারাপ কিছু করবেন না। আমি খুবই সরি। এখন খাবারটা খেয়ে নেন। খেয়ে একটা পেন কিলার খেয়ে নিতে হবে, তাহলে ব্যথাটা কমে যাবে। অনিন্দিতার অধর তাচ্ছিলের হাসিতে প্রসারিত হয়। সে শান্ত অথচ শক্ত কণ্ঠে উত্তর দেয়, ব্যথা দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করছেন প্রণয়? দায়িত্বশীল স্বামী আপনি বরাবরই, কেবল অনুভূতিশীল স্বামী হতে পারলেন না। খাবার রেখে যান, আপনি খেয়ে নিন, আমি খেয়ে নিচ্ছি। কাল আমি চট্টগ্রামে যাব বাবা মার কাছে। আমার কিছুদিন একটু বিশ্রাম দরকার। আপনাকে বিরক্ত করতে করতে হাঁপিয়ে গেছি যে। কদিন একটু মুক্তি দিই আপনাকে। যদি এ মুক্তি উপভোগ করেন তবে জানাবেন। আমি এ মুক্তির দলিলে বরাবরের জন্য স্বাক্ষর করে দিব। অনিন্দিতার এহেন স্পষ্ট বক্তব্য প্রণয় কখনো আশা করেনি। মেয়েটাকে বরাবরই সে চুপচাপ দেখেছে। এর আগে বার কতক সে নিজের রাগকে আয়ত্ত আনতে না পেরে অনিন্দিতার উপরে সেসব উগড়ে দিয়েছিল। অনিন্দিতা তো একবার ব্যথা পেয়েও ছিল তাতে। তবে সেসবের জন্য অভিমানে চুপ করেই থাকতো মেয়েটা। খুব বেশি হলে খেত না। প্রণয় হাতে করে খাবার এনে সামনে রাখলে ঠিক আবার সব ভুলে আগের মতো হয়ে যেত। কিন্তু কখনো মুক্তি দেবার মতো কঠিন কথা বলেনি। তবে আজ কি হলো? প্রণয়ের কিছুই বলার আগেই অনিন্দিতা খাবার তুলে মুখে পুরে নেয়। প্রণয় আর ঘাটায় না। সে ভেবেই নেয় সাময়িক রাগ, একটু সময় গেলে আপনা আপনিই ঠিক হয়ে যাবে। তবে সব কি ঠিক হয়? হয় না। প্রণয়ের ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে পরদিন সকাল থেকে অনিন্দিতা নিখোঁজ হয়ে যায়। প্রণয়ের সবকটা ঘর, বারান্দা, ছাদে ঘুরেও অনিন্দিতার কোনো খোঁজ পাওয়া যায় না। আলমারির এক ভাগে রাখা অনিন্দিতার সব শাড়িগুলো নাম লেখায় নিখোঁজের পাতায়। দুশ্চিন্তায় দিশেহারা হয়ে প্রণয় ভেবে পায় না কি করবে। মা বাবাকেই বা কি করে জবাব দেবে। চলে যাবে বলেছিল, তা বলে সত্যি সত্যি চলে যাবে? তা এভাবে তাকে না বলে করে? এমনটা তো প্রণয় ভাবেনি। প্রণয়ের মাথা কাজ করে না। হঠাৎ বেডসাইড টেবিলে রাখা জলের জগটার নিচে চোখ পড়তেই প্রণয় অবাক হয়।
একটা সফেদ ভাঁজ করে রাখা কাগজ। কি আছে ওটাতে? প্রশ্নের জবাব পেতে তড়িঘড়ি কাগজের ভাঁজ খুলতেই চোখে ভাসে গোটা গোটা হরফে লেখা একটা চিঠি। অনিন্দিতা লেখা চিঠি। প্রণয় কৌতূহলী মনে চিঠিটা পড়তে পড়তে থমকে যায়। চিঠির মূল বক্তব্যে তার অদ্ভুত অনুভূতি হয়, যার অর্থ বা কারণ তার জানা নেই। সেই চিঠির ভাবার্থ হলো, প্রণয়, আমি আপনি দীর্ঘ 7-7টি মাস ধরে একই ছাদের নিচে ছিলাম, অথচ আমি রোজ রোজ লক্ষ্য করে গেছি আমাদের মাথার ওপরের ছাদটাই কেবল এক, বাকি কোনো কিছুই এক হতে পারেনি। না মন, না অনুভূতি, না আবেগ। শরীরের কথা না হয় বাদই দিলাম, আমি রোজ ভেবে গেছি জানেন এর সম্পর্কটা আসলে কিসের। আপনি হয়তো বলবেন শুধু দায়িত্বের, কিন্তু একটা মেয়ে শুধু দায়িত্ব নেবে এমন কারো আশায় বাবা মা পরিবার ছেড়ে বিয়ে করে অন্য বাড়িতে আসে না, জানেন না? মেয়েরা একটা সংসার চায়, সে সংসারে নিজের একটু গুরুত্ব চায়, তাদের বুঝবে ভালোবাসবে এমন একটা আপন মানুষ চায়। অথচ এসবের কিছুই আমার ভাগ্যে ছিল না, আমার অদৃষ্টে বিধাতা এসব লিখেনি। তবুও আমি রোজ মানিয়ে নিতে চেয়েছি আপনার মনে অন্য কেউ, তবুও তার এক পাশে খুবই সামান্য হলেও নিজের একটা জায়গা করতে চেয়েছি, তবে পারিনি। আমি বেশ বুঝে গেছি জিনিসটা কখনো সম্ভব নয়। মানিয়ে নিতে হয়তো আপনিও চেষ্টা করেছিলেন প্রণয়, তবে ওই যে সে মেনে নেওয়াতে আমি কেবল আপনার কাছে নিজেকে একটা বোঝা, শুধু একটা দায়িত্ব বলে অনুভব করে গেছি দিনের পর দিন। এভাবে আপনার ওপর আর কত নিজেকে বোঝা হিসেবে চাপাবো বলুন তো? এও কি কোনো সম্পর্ক হয় প্রণয়? এভাবে কি কোনো সম্পর্কে থাকা যায়? তবুও না হয় আমি একটা সংসারের লোভে থেকেই যেতাম। আপনার মনটা আমার না হলেও আপনার সংসারটা অন্তত আমার হতে পারত, কিন্তু তেমনটাও হলো না। আপনি যে হতেই দিলেন না প্রণয়। আমি দিনের পর দিন আপনার জন্য রেধে বেড়ে আপনার পথ চেয়ে বসে থাকতাম, আপনি ফিরতেন না। না ফিরুন, সমস্যা ছিল না, অন্তত জানিয়ে দিতে পারতেন। তবে তাও করতে তবে তাও করতেন না প্রণয়। আপনি বোধ করি বেমালুম ভুলেই যেতেন যে আপনার জন্য কেউ অপেক্ষা করে আছে, কেউ অপেক্ষা করে থাকতে পারে। আমি প্রায় রোজ রোজ খাবার টেবিলেই ঘুমিয়ে যেতাম। মাঝরাতে ঘুম ভেঙে দেখতাম আপনি ফেরেননি। তখন সব কিছু গুছিয়ে আবার আপনিহীন আপনার শূন্য ঘরটায় ফিরতাম। আপনি ছাড়া ফাঁকা বিছানাটায় একা একা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেতাম। অথচ পরদিন ফিরে আপনি বোঝারই চেষ্টা করতেন না আমার এই নিঃসঙ্গ অপেক্ষা আমাকে কত পোড়ায়, কত কাঁদায়। আপনি আমাকে একটা সংসারও দিতে পারেননি প্রণয়। হয়তো ভেবেছেন 3 বেলা খাবার, উৎসবে শাড়ি, ঘুমানোর জন্য ঘর দিলেই সংসার দেয়া হয়, কিন্তু এটাই মনে হয় মনে রাখেননি একা একা সংসার করা যায় না, একাকী মানুষের সংসার হয় না। আমারও তাই, আর সংসারটা ঠিক হয়ে উঠল না প্রণয়। 7 মাসের বিবাহিত জীবনে আমি দিন শেষে ভিখারি হয়ে ফিরে গেলাম। না পেলাম বর, না পেলাম ভালোবাসা, না পেলাম সংসার। বর এ জীবনের শুরুর আগে যা যা নিজে ছিল, আমার মন, অনুরাগ, আবেগ, অনুভূতি, প্রেম, সবটাই হারিয়ে ফিরে গেলাম। আমার দুহাত এখন রিক্ত। আপনি আমাকে সর্বশান্ত করে ফেললেন প্রণয়। আপনি আপনার অনিন্দিতার কাছে যতটা যত্নবান প্রেমিক ছিলেন, আমার কাছে ঠিক ততটাই আবেগ শূন্য স্বামী হয়ে গেলেন। আমার উপরে হয়তো কিছুটা রেগে আছেন। কাল আপনার ডায়েরির কিছু পৃষ্ঠা আমি পড়েছি। ইচ্ছে করেই বলতে পারেন জানতে চেয়েছিলাম আপনার এত ঔদাসীন্যের কারণ। তবে ডায়েরির পাতাগুলো পড়ে আমার বড্ড হিংসে হয়েছে। আপনার অনিন্দিতার ভাগ্য এত ভালো কেন ছিল বলুন তো? আমার তরে যার এক ফোঁটা অনুভূতি আসে না, তার মনে সেই অনিন্দিতার জন্য কত অনুভূতি সাজানো ছিল। আশ্চর্যজনক বিষয় হলো আমরা দুজনেই অনিন্দিতা, তবু আমাদের ভাগ্যলিপিতে কত ব্যবধান। এ ব্যবধানই আমাকে হিংসে করতে বাধ্য করলো জানেন। অনেক কিছু বলে ফেললাম, রাগ করেছেন হয়তো। আপনাকে আরেকটু রাগিয়ে দেবার জন্য আরেকটা কথা বলবো। আমি আপনার ডায়েরিটা সাথে করে নিয়ে এসেছি। জানি কাজটা অনুচিত, তবুও কৌতূহল দমাতে পারিনি। চিন্তা নেই, এই ডায়েরি পড়া শেষ করেই বিচ্ছেদের কাগজ সহ ডায়েরি কুরিয়ার করে পাঠিয়ে দিব। আপনি অবশ্যই আমার তরে পালন করা শেষ দায়িত্ব হিসেবে সেই বিচ্ছেদপত্রে সই করে দেবেন। দয়া করে এবার আমার দায়িত্ব থেকে মুক্তি গ্রহণ করবেন।
আমি যার মনে মন নেই কোথাও নেই, শুধু তার দায়িত্ব আর কাঁধের বোঝা হয়ে সারাটা জীবন কাটাতে চাই না। ভালো থাকুন, মুক্তি উপভোগ করুন। এটি আপনার স্ত্রী অপ্রিয় অনিন্দিতা। চিঠিটা পড়ে প্রণয় ধপ করে মেঝেতে বসে পড়ে। এই এক জীবনে কেন এত অপ্রাপ্তি, এত অভিযোগ শুধুমাত্র তারই ভাগে এলো? জানা হয়ে ওঠে না। তার মন মননে কোথাও নেই বলে না হয় একজন অনিন্দিতা মুক্তি দিতে চেয়ে চলে গেল, কিন্তু তার মন মননে সর্বত্র থাকার পরেও তার অনিন্দিতাটি কেন ছেড়ে গেল তার হাত, কেন দিল মুক্তি? প্রণয় ভেবে পায় না, সে ভাবার প্রয়াসও করে না। এটুকু সে বেশ বুঝে গেছে, অনিন্দিতারা কেবল চলে যেতেই পারে, তারা থাকতে আসে না। যারা নিজেই থাকতে চায় না তাদের কি করে রাখা যায়? যায় না। তাই তো সে আর অনেকেও রাখতে পারল না। এত ভালোবেসেও যেখানে রাখতে পারল না, সেখানে যাকে ভালোই বাসেনি তাকে রাখতে পারবে, এ ভাবনাও যে বিলাসিতা।